আজ সকাল থেকেই আলিপুর কোর্টের সামনে তিল ধরার জায়গা নেই। কোর্ট চত্বর গিজগিজ করছে। উত্তেজিত জনতা ও তার সাথে প্রেস মিডিয়া। উত্তেজিত জনতার কণ্ঠ ছাপিয়ে মাঝে মাঝে শোনা যাচ্ছে পুলিশের বাঁশির শব্দ। হঠাৎ একজন সাংবাদিক লাইভ করা শুরু করলো। আজকে হলো সেই ঐতিহাসিক দিন যেদিন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে সাক্ষী হতে চলেছে এই আদালত সহ গোটা শহর। কারণ আজ আর কিছুক্ষণের মধ্যেই তানভীর রেপ অ্যান্ড মার্ডার কেসের প্রথম শুনানি শুরু হতে চলেছে। গোটা শহর আজকে তাকিয়ে আছে কোর্টরুমের দিকেই। চাহিদা একটাই, বিচার চাই। এই ঘটনার চার্জশিট পেশ করা হয়েছিল প্রায় 3 মাস আগে। তবে আদালতের ট্রায়াল শুরু হতে হতে এত দেরি হলো কেন, এই বিষয়ে কোনো স্পষ্ট জবাব কিন্তু এখনও পাওয়া যায়নি। ইতিমধ্যেই সমস্ত আদালত চত্বর কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। সূত্রের খবর, আর কিছুক্ষণের মধ্যেই মামলার মূল অভিযুক্ত বাবলু মণ্ডলকে আদালতে নিয়ে আসা হবে। এই মুহূর্তে আমরা চোখ রেখেছি বিচার ব্যবস্থার দিকে। আর আপনারা সমস্ত রকমের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে অল টাইম বাংলা। আমি রনিত বিশ্বাস, ক্যামেরায় শুভঙ্কর সেন। এমন সময় আদালত চত্বরে বেশ একটা হুটোপাটি লেগে গেল। বিক্ষুব্ধ জনতা স্লোগান দিতে লাগলো। পুলিশ চারিদিক মুহূর্তের মধ্যে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলল। কারণ সেই মুহূর্তে সেখানে এসে থামল একটা পুলিশ ভ্যান। সেই ভ্যান থেকে 2 জন কনস্টেবল কালো কাপড়ে মুখ ঢাকা বাবলু মণ্ডলকে নামিয়ে এনে আদালতের ভেতরে প্রবেশ করল। বাবলু মণ্ডল আদালতের ভেতরে প্রবেশ করতেই ভেতরে উপস্থিত জনতার মধ্যে একটা চাপা গুঞ্জন উঠল। সবাই যেন বাবলুর দিকে তাকিয়ে ঘৃণা ভরে নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কিছু আলোচনা করছে। আদালতের বাইরের চেয়েও ভেতরের উত্তেজনা বেশি। পার্থক্য একটাই, এখানে উত্তেজনাটা চাপা। এমন সময় আদালতের কক্ষে এসে উপস্থিত হলেন বিচারক জাস্টিস শ্রবণ সেন। কাঠগড়ায় মলিন পোশাকে দাঁড়ানো রোগা পাতলা বাবলুর দিকে একবার সতর্ক দৃষ্টি দিয়ে নিজের চেয়ারে বসে পড়ে। হাতের ইশারায় প্রথম দিনের ট্রায়াল শুরু করতে বললেন। সরকারি পক্ষের উকিল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে একটা ঘৃণা মেশানো হুঙ্কার ছেড়ে বললেন, মাই লর্ড, আজ এই আদালত সাক্ষী হতে চলেছে এক জঘন্য ঘটনার, যেখানে এক তরুণীকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে তারই বাড়িতে। আর সেই ধর্ষক ও হত্যাকারী আর কেউ নয়, এই বাবলু মণ্ডল, ইওর অনার। এই বাবলু মণ্ডল অত্যন্ত জঘন্য ও বিকৃত মানসিকতার একজন অপরাধী। সে নিজেই নিজের অন্নদাতার পিঠে ছুরি মেরেছে। আমি সরকারি পক্ষ থেকে নির্যাতিতা ও তার পরিবারের জন্য ন্যায় বিচার চাইছি মাই লর্ড। এই জঘন্য কাজের জন্য বাবলু মণ্ডলকে চরম শাস্তি হিসাবে ফাঁসি দেওয়া হোক। প্রত্যুত্তরে ডিফেন্স লয়ার উঠে দাঁড়িয়ে বলল, অবজেকশন ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ড হয়তো ভুলে যাচ্ছেন, ভার্ডিক্ট দেওয়ার কাজ ওনার নয়। ওনার কাজ হলো শুধুমাত্র প্রমাণ উপস্থাপন করা এবং তার ভিত্তিতে যুক্তি দেখানো। ভার্ডিক্ট দেওয়ার কাজ মহামান্য আদালতের। তাই সেটা যদি আদালতের উপর ছেড়ে দেওয়া হয় ভালো হয়। আর তাছাড়া উনি যে এত বড় অ্যালিগেশন আনছেন, এর জন্য ওনার কাছে কি প্রমাণ আছে? সরকারি পক্ষের উকিল মিস্টার বসু জবাব দিলেন, প্রমাণ? সবটাই তো প্রমাণ মাই লর্ড। বাবলু মণ্ডলের জেলে বসে দেওয়া কনফেশন, তানভীর ঘর থেকে পাওয়া বাবলুর ফিঙ্গারপ্রিন্ট, সেদিন রাত্রিবেলা বাবলুর ওই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া, সর্বোপরি তানভীরের বাবা মা ও বোনের জবানবন্দি, এমনকি বাবলুর ডিএনএ স্যাম্পল ম্যাচ করে যাওয়া। আর কি প্রমাণ লাগে একজন অপরাধীকে অপরাধী বলে চিহ্নিত করতে? কোর্ট রুমে উত্তেজিত জনতা বিচার চাই বিচার চাই বলে চিৎকার করতে লাগলো। জাজ হাতুড়ি ঠুকে বললেন, অর্ডার অর্ডার। আপনি কি ভুলে যাচ্ছেন মিস্টার বাসু? জেলে বসে দেওয়া জবানবন্দি কোর্টে গ্রাহ্য হয় না। গ্রাহ্য হয় না সেটা ঠিক, কিন্তু বাদবাকি এভিডেন্স, ফিঙ্গারপ্রিন্ট, বাবলুর পালিয়ে যাওয়া, সর্বোপরি তানভীর বাবা মা ও বোনের সাক্ষী, সেটা নিশ্চয়ই মিথ্যে হতে পারে না। কোনো বাবা মা বা বোন তার মৃত মেয়ে বা বোনের ব্যাপারে মিথ্যে কথা বলতে পারে না। তাই আমি প্রথমেই তানভীর মা মিসেস মেহতাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডেকে নেব মাই লর্ড।
প্রসিকিউশন উইটনেস নাম্বার 1 মিসেস মেহতা উইটনেস বক্সে আসুন। মিসেস মেহতা কাঠগড়ায় এসে দাঁড়ায়, তারপর গীতার উপর হাত রেখে বলেন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। সরকারি পক্ষের উকিল তানভীর মায়ের দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করেন, সেদিন রাতে কি হয়েছিল মিসেস মেহতা, যদি আপনি সবটা কোর্টকে খুলে বলেন। কি জঘন্য কাজ করেছিল ওই বাবলু মণ্ডল, আর জজ সাহেবের সামনে সবটা খুলে বলুন। তানভীর মা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বললেন, আমরা আমাদের এক বিজনেস পার্টনারের ছেলের বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। সেখানে পৌঁছানোর মিনিট 15 পর আমার ছোট মেয়ে আমাকে ফোন করে। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, বারবার একটাই কথা বলছিল, বাবলু বাবলু ভাইয়া দিদিকে মেরে ফেলেছে, তোমরা তাড়াতাড়ি এসো। কথাটা শুনে আমাদের মাথা ঘুরে যায়। আমরা তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে এসে যা দেখলাম তাতে আমাদের পায়ের তলার মাটি সরে যায়। আমরা দেখি আমাদের মেয়ে মাটিতে পড়ে রয়েছে, মাথা থেকে রক্ত ভেসে যাচ্ছে, সারা গা ক্ষত বিক্ষত, মাথা ফেটে গেছে, হাতে পায়ে অসংখ্য ক্ষতর দাগ, জামা কাপড় ছেঁড়া, সারা ঘর উল্টো পাল্টা করা। তখন বাবলু মণ্ডল কোথায় ছিল? ঘরে তখন বাবলু কোথাও ছিল না, সে তখনই পালিয়ে গেছে। আমাদের আর কিছুই করার ছিল না। আমরা পুলিশে খবর দিই, পুলিশ এসে ওর বডি নিয়ে যায়। পোস্টমর্টমের পর আমরা জানতে পারি ওই শয়তান জজ সাহেব ওই শয়তানকে আপনি মৃত্যুদণ্ড দিন আপনি। আমাদের মেয়েটা সম্মান শুধু নষ্ট করেনি, ওকে প্রাণে মেরে ফেলেছে। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই, ও যোগ্য না বেঁচে থাকার। মৃত্যুদণ্ড দিন ওকে। বলতে বলতে মিসেস মেহতা কান্নায় ভেঙে পড়েন। দুজন মহিলা কনস্টেবল এসে মিসেস মেহতাকে ধরে নিয়ে গিয়ে বেঞ্চে বসিয়ে দেন। এরপর সরকারি পক্ষের উকিল তানভীর বাবা ললিত মেহতাকে সাক্ষ্য দিতে ডাকেন। তিনিও একই ঘটনার বর্ণনা করেন। মিস্টার বসু বলেন, মিলর্ড, এবার আমি ডেকে নেব সেদিনের একমাত্র প্রত্যক্ষদর্শী তানভীর সেই ছোট বোন সানভিকে। সানভি কাঠগড়া এসে দাঁড়ায়। মিস্টার বসু সানভি থেকে এগিয়ে গিয়ে বলেন, সানভি, সেদিন কি কি হয়েছিল, তুমি কি কি দেখেছিলে, সেটি মহামান্য আদালতকে সবটা খুলে বলো। সেদিন মা বাবা চলে যাবার পর আমি দোতলায় আমার বেডরুমে ছিলাম, দিদি নিচে ছিল। আমার পরের দিন স্কুলে প্রজেক্ট সাবমিশন ছিল, তাই আমি প্রজেক্টের কাজ করছিলাম। কাজ করতে করতে আমার খুব জল তেষ্টা পায়, কিন্তু ঘরে তো জল ছিল না, তাই আমি নিচে জল খেতে আসি। আর এসে যা দেখি তাতে আমার খুব ভয় লেগে যায়। আমি দেখি দিদি নিচের ঘরের মেঝেতে পড়ে রয়েছে, চারিদিক পুরো তছনছ হয়ে রয়েছে, আর দিদির শরীরের পোশাক ছিন্ন ভিন্ন। ওর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, ঠোঁটের গোড়া থেকে রক্ত বেরোচ্ছে, হাত পা একেবারে ক্ষত বিক্ষত। আর তার সামনে দাঁড়িয়ে আছে বাবলু ভাইয়া, আর বাবলু ভাইয়া খুব জোরে জোরে হাঁপাচ্ছিল। ওর চোখ মুখ দেখে খুব ভয়ানক লাগছিল। আমাকে দেখেও আমার দিকে ছুটে আসে। আমি ভয়ে দৌড়ে গিয়ে ঘরে দরজা বন্ধ করে দিই। তারপর কি করব বুঝতে না পেরে মা বাবাকে ফোন করি। বাবা মা আসলে আমি ঘর থেকে বের হই। ততক্ষণ আমি নিজের ঘরেই ছিলাম, ভয়ে বেরোতে পারিনি। তারপর আমি দিদির ঘরে ঢুকে দেখি মা হাউমাউ করে কাঁদছে, আর বাবা যেন কাকে একটা ফোন করছে। কিছুক্ষণ পর পুলিশের গাড়ি আসে। তখন বাবলু কোথায় ছিল? বাবলু ভাইয়া তো বাড়িতে ছিল না, আমি উপরে যাওয়ার পরই হয়তো ভয় পালিয়ে গিয়েছিল। দ্যাটস অল মাই লর্ড। প্রত্যক্ষদর্শী জবানবন্দি সর্বোচ্চ বলেই আমি মনে করি। একজন বোন তার নিজের চোখে তার দিদিকে মারা যেতে দেখেছে, এর থেকে বড় প্রমাণ কি হতে পারে এই অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য? আমার যা বলার, যা প্রমাণ করার ছিল আমি করে দিয়েছি মাই লর্ড। আপনার কিছু জিজ্ঞাসা আছে?
আছে মিলর্ড। আমি তানভীর বোনকে কয়েকটা প্রশ্ন করতে চাই। প্রসিড। বাবলুর উকিল তারপর সানভীর দিকে এগিয়ে গিয়ে তাকে প্রশ্ন করেন। আচ্ছা সানভি, তুমি তো বললে সেই দিন তোমার বাবা মা চলে যাওয়ার পর তুমি দোতলার ঘরে ছিলে আর তোমার দিদি নিজের ঘরে, তাই তো? সানভি শুধু একবার উপর নিচে মাথা নাড়ালো। বেশ। আচ্ছা, তুমি এটাও বলেছ উপরের ঘরে ছিলে, কাজ করছিলে। তারপর তোমার জল পিপাসা পায় তুমি নিচে এসে দেখো তোমার দিদির ঘর লণ্ডভণ্ড। দিদি মাটিতে পড়ে রয়েছে আহত অবস্থায়। একটা কথা বলো সানভি, তোমাদের বাড়িতে তো অনেক চাকর বাকর, তারা সবাই কোথায় ছিল? সেদিন বাপি সবাইকে ছুটি দিয়েছিল। কিছুদিন আগে তো গণেশ পুজো হয়েছিল আমাদের বাড়িতে, অনেক বড় করে পুজো হয়। আর পুজোর পর প্রত্যেকবারই বাবা সবাইকে ছুটি দেয়। বাবলু ভাইয়াকেও ছুটি দিয়েছিল বাপি, কিন্তু ভাইয়া নেয়নি। বেশ, সেদিন তার মানে বাড়ি পুরো ফাঁকা ছিল। হ্যাঁ। আচ্ছা, নিচের ঘরে বাবলু তোমার দিদিকে শারীরিক নিগ্রহ করে ঘর লণ্ডভণ্ড করে তোমার দিদিকে হত্যাও করে ফেলল, আর তুমি ঘর থেকে কোনো আওয়াজ পেলে না? বাবলুর উকিলের প্রশ্ন শুনে সানভি কিছুটা থতমত খেয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, আমি ওই হেডফোনে গান শুনতে শুনতে কাজ করছিলাম। আসলে হেডফোনটা লাউডে ছিল, তাই নিচে কি হচ্ছে আমি শুনতে পাইনি। বেশ, এবার তুমি আসতে পারো। সরকারি উকিল মিস্টার বাসু মাননীয় বিচারকের দিকে ফিরে বলেন, মাই লর্ড, এবার আমি এই কেসে ইনভেস্টিগেশন পুলিশ অফিসারকে ডেকে নিতে চাই। পারমিশন গ্র্যান্টেড। ইনভেস্টিগেশন অফিসার কাঠগড়ায় এসে দাঁড়ালে প্রসিকিউশন প্রশ্ন করে, এই কেসের ইনভেস্টিগেশন অফিসার তো আপনি? হ্যাঁ। আচ্ছা, সেদিন আপনারা মেহতা ম্যানশনে গিয়ে কি দেখেছিলেন যদি আজ আদালতে বলেন? মিলর্ড, সেদিন প্রায় রাত 11:30-12টা নাগাদ মিস্টার মেহতার আমাদের কাছে ফোন আসে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি তানভি নিজের ঘরের মাটিতে পড়ে রয়েছে। সারা ঘর লণ্ডভণ্ড, তার মাথা ফেটে গিয়েছিল, রক্ত চুঁইয়ে ভেসে মেঝে লাল করে তুলেছিল, সারা শরীর ক্ষতবিক্ষত, পরনের পোশাক ছিন্ন ভিন্ন ছিল। আমরা গিয়ে পরীক্ষা করে দেখি তানভি মারা গেছে। সঙ্গে সঙ্গে আমরা দেহটাকে ময়নাতদন্তের জন্য পাঠাই। তারপর পুরো ঘর থেকে আমরা এভিডেন্স সংগ্রহ করি, সেগুলোকে ফরেন্সিকে পাঠানো হয়। ঘর তল্লাশি করে জানা যায় আততায়ীরা শুধুমাত্র ধর্ষণ ও খুন করেননি, বরং মেহতাদের ঘর থেকে প্রচুর টাকা নিয়ে পালিয়েছে। মিস্টার মেহতাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় বিজনেস ট্রানজ্যাকশনের জন্য বাড়িতে অনেক ক্যাশ টাকা রাখা ছিল। বাবলু মণ্ডল সেগুলো নিয়েই পালায়। রিপোর্ট মানে ময়নাতদন্ত করার পর জানা যায় তানভীর রেপ হয়েছে। আমরা যেসব এভিডেন্স সংগ্রহ করেছিলাম তাতেও বাবলুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। এমনকি মিস্টার মেহতার আলমারির লকারেও বাবলুর ফিঙ্গারপ্রিন্টই পাওয়া যায়। ততক্ষণে বাবলু পালিয়ে গিয়েছিল। আমরা পুলিশ ফোর্স নিয়ে বাবলুকে খোঁজ করি, তারপর বাবলুকে অ্যারেস্ট করি। ধন্যবাদ, আপনি আবার আসতে পারেন। মিলর্ড, আমার কিছু প্রশ্ন করার আছে। পারমিশন গ্র্যান্টেড। আচ্ছা অফিসার, মেহতা ম্যানশনে তো সিসিটিভি লাগানো ছিল, আপনারা কি সিসিটিভি ফুটেজ চেক করেছিলেন? আসলে ওনাদের সিসিটিভিতে সমস্যা ছিল, সিসিটিভি বন্ধ ছিল, ফলে কিছুই রেকর্ড হয়নি। স্যাড। আচ্ছা, বাবলু তো পালিয়ে সোজা নিজের বাড়িতে গিয়েছিল, তাহলে আপনাদের ওকে খুঁজে বার করতে 12 দিন সময় কেন লাগলো? আপনারা তো সহজেই 1-2 দিনের মধ্যে অ্যারেস্ট করতে পারতেন। আসলে মিস্টার মেহতা আমাদের বাবলুর যে অ্যাড্রেসটি দিয়েছিলেন সেটা ছিল বাবলুর মেসের অ্যাড্রেস। আমরা প্রথমে সেখানেই যাই, সেখানে গিয়ে বাবলুকে পাই না। মেসের মালিকের কাছেও গ্রামের অ্যাড্রেস ছিল না। অনেক কষ্ট করে আমরা বাবলুর গ্রামের বাড়ির খোঁজ পাই এবং সেখানে গিয়ে তাকে অ্যারেস্ট করি। আচ্ছা অফিসার, একটা কথা বলুন, বাবলুর মোবাইলটা আপনারা ট্রেস করলেন না কেন? তাহলেই তো লোকেশন বের করা যেত। বাবলু তার ফোন মেহতার মেনশনে ফেলে রেখে গিয়েছিল, ফলে মোবাইল ট্রেস করার সুযোগ ছিল না। আচ্ছা, আপনি এখন আসতে পারেন। আপনি আর যাই করুন মিস্টার মল্লিক, কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না, কারণ সে নির্দোষ নয়, সে বিকৃত মস্তিষ্কের খুনি। মিলর্ড, আমি আপনার কাছে অনুরোধ করব এতক্ষণ ধরে পাওয়া সাক্ষ্য প্রমাণ, ফরেন্সিক রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট ও বাবলুর জেলে দেওয়া জবানবন্দির ওপর ভিত্তি করে বাবলুকে চরম শাস্তি দেওয়া হোক। মিলর্ড,
এই ধরনের অপরাধী বেঁচে থাকার যোগ্য নয়। এরা আমাদের সমাজের কলঙ্ক, ঘুনো পোকার মতো সমাজকে কুড়ে কুড়ে খায় এরা, মিলর্ড। অবজেকশন মাই লর্ড। আমার লার্নেড ফ্রেন্ড বারবার একটা ভুল করছেন। তিনি ভুলে যাচ্ছেন জেলে দেওয়া জবানবন্দি আদালতে গ্রাহ্য হয় না। ঠিক আছে মাই লর্ড, আমি বাবলুকে কিছু প্রশ্ন করতে চাই। পারমিশন গ্র্যান্টেড। মিস্টার বসু এবার বাবলুর দিকে এগিয়ে গিয়ে হুঙ্কার ছেড়ে বলেন, বলো, সেদিন কি কি করেছিলে তুমি? বাবলু কোনো কথা বলে না, পাথরের মতো দাঁড়িয়ে থাকে। কি হলো বলো, লজ্জা লাগছে? যে মেয়েটা তোমাকে ভাই বলতো তুমি তাকে রেপ করেছো, এটা স্বীকার করতে কি লজ্জা করছে তোমার? প্রশ্ন শুনে বাবলু কেঁদে ফেলে, কানে হাত চাপা দিয়ে চিৎকার করে ওঠে, চুপ করুন আপনি 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 প্লিজ চুপ করুন, প্লিজ আপনি আপনি প্লিজ প্লিজ চুপ করুন, আপনি বলবেন না সব। তাহলে সব কিছু তুই স্বীকার কর, নিজের অপরাধ স্বীকার করে নে। আপনাকে যে প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিন। সেদিন কি ঘটেছিল সেটা বলুন। বাবলু হাত জোর করে বিচারকের দিকে ফিরে কাঁপা কাঁপা গলায় বলে, মাই লর্ড, আমি 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 অপরাধী, আমি অপরাধী মাই লর্ড। আপনি আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি আমি মাথা বেঁধে নেব। আমি অপরাধী মাই লর্ড। কথা বলতে বলতে বাবলুর গলা কেঁপে যায়, সে কান্নায় ভেঙে পড়ে। আদালতের ভেতরে চরম উত্তেজনা সৃষ্টি হয়, জনতা রেগে ক্ষিপ্ত হয়ে যায়। অর্ডার অর্ডার ইন দ্য কোর্ট। আদালতের কাজ আজকের মতন স্থগিত করা হলো, পরবর্তী শুনানিতে এর রায় প্রদান করা হবে। ঠিক 1 মাস পর রায় ঘোষণার দিন এসে উপস্থিত হল। কোর্ট রুমে আজ তীব্র নীরবতা। গ্যালারি ভরা দর্শকরা প্রত্যাশার দৃষ্টিতে তাকিয়ে আছে বিচারকের দিকে। সরকারি উকিল মিস্টার বাসু প্রথমে উঠে দাঁড়ালেন। কালো কোটের ভাঁজগুলো ঠিক করতে করতে তিনি দৃঢ় কণ্ঠে বললেন, মিলর্ড, আজ এই মামলার শেষ দিন। বিগত 1 মাসে আমরা আদালতে প্রত্যক্ষদর্শী, ফরেন্সিক রিপোর্ট, ইনভেস্টিগেশন অফিসারের বিবৃতি সব কিছুই শুনেছি। প্রতিটি প্রমাণ পরিষ্কারভাবে বলছে অভিযুক্ত বাবলু মণ্ডলী এই জঘন্য অপরাধের মূল নায়ক। এই অপরাধ শুধুই আইনের চোখে নয়, মানবতার কাছেও ক্ষমার অযোগ্য। তাই আমি মাননীয় আদালতের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড প্রদান করা হোক। অর্ডার অর্ডার। আদালত সব সাক্ষ্য প্রমাণ, উভয় পক্ষের যুক্তি এবং তদন্তের বিবরণ মনোযোগ দিয়ে শুনেছে। প্রতিরক্ষার বক্তব্য শোনার পরেও আদালতের কাছে স্পষ্ট হয়েছে অভিযুক্ত বাবলু মণ্ডল দোষী। তাই এই আদালত ভারতীয় দণ্ডবিধি 376 ধর্ষণ ও 302 খুন ধারায় আসামি বাবলু মণ্ডলকে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। হি শ্যাল বি হ্যাংড বাই দ্য নেক টিল হিজ ডেথ। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। জজ সাহেবের চূড়ান্ত রায় ঘোষণার পর আদালতের ভেতর চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাবলুর বোন উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, আমার দাদা নির্দোষ জজ সাহেব, আমার দাদাকে ফাঁসানো হচ্ছে। আমার দাদা এই নোংরা কাজ করেনি। দাদা তানভি দিদিমণিকে নিজের বোনের চোখে দেখতো। আমার দাদাকে ফাঁসানো হচ্ছে। জজ কোনো কথা শোনেন না, নিপা কাঁদতে কাঁদতে বসে পড়ে। অন্যদিকে আদালতের সামনে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল রনিত। এই কেসটার একদম প্রথম থেকে কভার করেছে তার চ্যানেল অল টাইম বাংলা। 1 বছর আগে রনিত জার্নালিস্ট হয়ে এই কোম্পানিতে যোগ দিয়েছে। এটাই তার প্রথম বড় কেস, যেটা সে নিজে কভার করেছে। অবশ্য এটার জন্য কম ঝক্কি পোয়াতে হয়নি। মাত্র 1 বছরে নতুন কোনো জার্নালিস্টকে এত বড় কাজের দায়িত্ব সাধারণত কোনো চ্যানেল দেয় না, কিন্তু এটা রনিতের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। চা খেতে খেতে এইসব ভাবছিল রনিত। এমন সময় পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ তাকে ডেকে উঠল। পেছন ফিরে এসে দেখল তার কলেজের বন্ধু পলাশ দাঁড়িয়ে। রনিত তাকে দেখে বলল, আরে পলাশ যে, তুই এখানে? থাকাটা কি অস্বাভাবিক? এটা এমন একটা কেস যেটা কোনো নিউজ চ্যানেল কভার করতে ছাড়েনি। এরপর দুজন মিলে কথাবার্তা শুরু করলো। কথা বলতে বলতে পলাশ হঠাৎ করে বলল, আচ্ছা রনিত,
এই কেসটার ব্যাপারে তোর ওপিনিয়ন কি? আর ওপিনিয়ন দিয়ে কি হবে ভাই, অভিযুক্ত তো নিজেই সবটা স্বীকার করে নিল, এরপরে আর বলার কি আছে? বিষয়টা বড্ড তাড়াতাড়ি হলো বলে মনে হয় না? মানে ধর যদি মেনেও নিই বাবলু ভিকটিমকে রেপ করে মার্ডার করেছে, আচ্ছা ভিকটিমের বোন বলছে তাকে দেখে ফেলার পর বাবলু পালিয়ে যায় এবং তার সেই ঘটনার কিছুক্ষণের মধ্যে মিস্টার অ্যান্ড মিসেস মেহতাও ফিরে আসে। আচ্ছা বাবলুর কাছে কি তখন অত সময় ছিল যে ও চুরি করবে? আর চুরি যখন করলো তো চুরির সব জিনিসপত্র নিয়েই বা গ্রামে গেল না কেন? সে কি এটা জানতো না পুলিশ তাকে খুঁজেই বার করবে? আর তার থেকেও বড় কথা, বাবলু প্রথম দিনেই সব স্বীকার করে নিল। বাবলুকে অ্যারেস্ট করার আগেই বডি শুধুমাত্র পোস্টমর্টেম করেই মেহতা ফ্যামিলিকে ফিরিয়ে দেওয়া হলো। কোনো রকমভাবে বাবলুর মেডিকেল টেস্ট হলো না, স্যাম্পেল ম্যাচ করানো হলো না, শুধুমাত্র সার্কামস্ট্যান্সেস এভিডেন্সের ওপর ভিত্তি করেই বাবলুকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। যেখানে কিনা দিনের পর দিন রেপ মার্ডারের মতো কেসগুলো আদালতে চলতেই থাকে, কোনো রকমভাবে বিচার হয় না সঠিক প্রমাণ থাকা সত্ত্বেও। সেখানে দাঁড়িয়ে তোর মনে হয় না পুরো বিষয়টা একটু বেশিই তাড়াতাড়ি হয়ে গেল? পলাশের কথা শুনতে শুনতে পায়ের তলার মাটি সরে যায় রনিতে। সে হতভম্ব হয়ে বলে, এই কথাটা তো আগে ভেবে দেখিনি। হ্যাঁ 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 হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস, পুরো বিষয়টা কেমন যেন একটা গোলমেলে লাগছে। সত্যিই তো, কেমন যেন তাড়াহুড়ো করে সবটা শেষ হয়ে গেল না? আরেকটা কথা ভুলিস না রনিত, মেহতারা কিন্তু প্রচণ্ড ইনফ্লুয়েন্সার পরিবার। মিস্টার ললিত মেহতার দাদা পুনিত মেহতা অনেক ইনফ্লুয়েন্সড একজন মানুষ, অনেক বড় বড় প্রশাসনিক লোকজনের সাথে তার ওঠা বসা। আর অন্যদিকে বাবলুর পরিবার একেবারেই গরিব, অত্যন্ত গ্রামের মানুষ। সত্যি বলতে শহরের মারপ্যাচ কিছুই বোঝে না। মেহতাদের সাথে এঁটে ওঠা বড় বড় লোকের পক্ষেই সম্ভব হয় না, সেখানে বাবলুর মতো গরিব পরিবার তো কোন ছাড়। কথাটা বলে সিগারেটটা ধরিয়ে নেয় পলাশ। এদিকে বাবলুর উকিল নিজের কাগজপত্র গুটিয়ে মাথা নিচু করে আদালত থেকে বেরিয়ে আসছিল। বাবলুর বাবা ছুটে গিয়ে উকিলের হাত দুটো ধরে অসহায়ের মতো বলল, উকিল বাবু, উকিল বাবু, তুমি তো কইছিলা আমার ছেলেটারে বাঁচাবা, ওরা যে আমাদের কোল খালি কইরা দিল গো, আমাকে ঘরের একমাত্র প্রদীপ যে নেবে গেল গো। তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখলা কেবল, কিছুই করলা না, কতগুলো টাকা নিলা, আমার বাচ্চাটারে বাঁচাইতে পারলা না। কেমন দাঁড়া উকিল তুমি গো। বাবলুর উকিল এক ঝটকায় বাবলুর বাবার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে ক্ষুব্ধ গলায় বলল, মুখ সামলে কথা বলুন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মানে? আমার পক্ষে যেটুকু করার ছিল আমি করেছি। ওর বিরুদ্ধে সব প্রমাণ রয়েছে, আর সব থেকে বড় কথা ওর দেওয়া স্বীকারোক্তি। যদি ও নিজেই নিজের অপরাধ স্বীকার করে নেয় তাহলে সেখানে আমার কিছু করার থাকে না। আমি চাইলেও কিছু করতে পারতাম না। আমি ওকে বলেছিলাম কোর্টে এরকম প্রেশার দেওয়া হয়, কিন্তু ও যেন কোনোভাবেই সরাসরি অপরাধ স্বীকার না করে। কিন্তু ও তো আমার কথা শোনেনি। ওর স্বীকারোক্তির ভিত্তিতেই আদালত ওকে ফাঁসির আদেশ দিয়েছে। এখানে আমার কিছু করার নেই। রায় হয়ে গেছে, আপনারা ফিরে যান। আর এটা মেনে নিন, ছেলে অপরাধ করেছে, তাই শাস্তি পেয়েছে। আমার ছেলে অমন ধারা পাপ কাজ করতে পারে না উকিল বাবু, করতে পারে না। সবাই মিলে আমার ছেলেটারে মেরে ফেললো, সবাই মিলে। আপনিও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। বাবলুর উকিল সেখান থেকে চলে গেল। ও উকিল বাবু, কথাটা সই না যান, আমার ছেলেটারই বাঁচানো যায় না নাকি? ও উকিল বাবু, কথাটা সই না যান। বাবলুর বাবা মিস্টার মল্লিকের পেছনে ছুটল। অন্যদিকে রনিত হাঁ হয়ে শুনতে লাগলো পলাশের কথাগুলো। তারপর হতভম্ব হয়ে বলে, তার মানে তুই বলতে চাইছিস যে যেমনটা দেখাচ্ছে তেমনটা আসলে নয় বিষয়টা, রহস্যটা আরো জটিল বা গভীর, তাই তো? আমি শুধু বলতে চাইছি না ভাই, তুই নিজেই একবার ভেবে দেখ না, তোর মনে কোনো সন্দেহ জাগছে না? আর শুধু তুই বা আমি কেন, সকলেই কানাঘুষো এই একটা কথাই বলা বলি করছে। সামনে বলার ক্ষমতা কারণেই এটাই যা প্রবলেম।
রনিত চায়ের দোকানের বেঞ্চটায় বসে পড়ে। তারপর পলাশের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে বলে, তার মানে অনেক বড় গন্ডগোল হয়ে যাচ্ছে। পলাশ ক্ষমতার কাছে কি আবারও সত্যি তার মানে হেরে যাবে? বাবু, ও বাবু একটু শোনেন না বাবু, ও বাবু, ও বাবু একটু শোনেন না বাবু। চিৎকার করতে করতে বাবলুর উকিলের পেছনে ছুটছিল বাবলুর বাবা। ছুটতে গিয়ে সে আদালত চত্বরের সামনে মুখ থুবড়ে পড়ে যায়। রনিত সেটা দেখতে পেয়ে ছুটে এসে তাকে তোলেন। পেছনে চোখের জল মুছতে মুছতে ছুটে আসছে বাবলুর মা, আর তাকে ধরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে আসছে নিপা। রনিত বাবলুর বাবাকে তুলে ধরে জিজ্ঞাসা করে, বলছি আপনার লাগেনি তো কোথাও? বাবলুর বাবা কিছু বলে না। দূরে চলে যাওয়া বাবলুর উকিলের দিকে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে জল পড়ে। বাবলুর মা ও বোন তাদের দিকে এগিয়ে আসলে রনিত তাদেরকে নিয়ে গিয়ে একটা চায়ের দোকানে বসে। তারপর তাদের দিকে জল এগিয়ে দিয়ে বলে, নমস্কার, আমি রনিত বিশ্বাস, ক্রাইম রিপোর্টার। প্রথম দিন থেকে আমি কেসটাকে কভার করছি। ওরা আমার ছেলেটারে মেরে ফেলবে। কাউরে মেরে ফেলা কি এতই সহজ নাকি? আমার ছেলেটা তো কোনো দোষ করিনি। আজকে ওকে টাকা আছে বলে ওরা এমন ধারা করতে পারলো। ভগবান ওদের কোনোদিনও মাফ করবে না, আমি বলে দিচ্ছি। আপনাদের কি মনে হয় আপনাদের ছেলেকে কি বাই এনি চান্স ফাঁসানো হচ্ছে? জানেন, দাদা বলতো তানভি দিদিকেও নিজের বোনের চোখে দেখতো। ও কি করে দিদিকে মেরে ফেলবে বলুন? মেরে ফেললেও আমি এ কথা বিশ্বাস করব না। আচ্ছা, আপনারা কি এবারে হাইকোর্টে অ্যাপিল করছেন? কি লাভ তাতে বাবু? সর্বস্ব দিয়া উকিল ঠিক করছিলাম, কিন্তু তাও ছেলেটারে বাঁচাতে পারলাম না। ওদের ক্ষমতার কাছে আমরা তো চুনুপুটি গো। কত স্বপ্ন নিয়ে আমার ছেলেটারে শহরে পাঠাইছিলাম, কিন্তু আমাদের একমাত্র সম্বলকে গিলা খাইল এই শহরটা। পয়সার জোরে আমার ছেলেটাকে শেষ কইরা দিল গো। হাপুস নয়নে কাঁদতে কাঁদতে কথাগুলো বললেন তিনি। রনিত নিপার দিকে ফিরে তাকে হাইকোর্টের আপিল করার জন্য বললেন। বাবলুর বাবা ঘৃণা মেশানো গলায় বললেন, তোমরা শহরে লোক, তার ওপর খবর পড়ো। তোমরা আমাদের জ্বালা কি কইরা বুঝবা? ওই বড় বড় লোকগুলোর জন্য আমার ছেলেটাকে মরতে হইল। এখন তুমি কি চাও? আমার মেয়েটাকে ওরা শেষ করে ফেলুক? রনিত কি বলবে ভেবে পায় না। বাবলুর বাবা আবারও বলে, আজ আমরা চইলা যাচ্ছি, এই শহরে আর কোনো দিন পা দেব না। অভিশপ্ত, অভিশপ্ত এই শহর, অভিশপ্ত। এই বলে ওরা চলে যায়। রনিত চুপচাপ দাঁড়িয়ে থাকে। তিনটে বিধ্বস্ত প্রাণ তাদের সবটুকু হারিয়ে আস্তে আস্তে মানুষের ভিড়ে মিলিয়ে যায়। এদিকে আদালতের চত্বরে জনতাদের মধ্যে উত্তেজনা তখন তুঙ্গে। সবার মুখে তখন একটাই কথা, আসল ন্যায় বিচার হয়েছে, অপরাধীর সঠিক শাস্তি হয়েছে। বিকেল হয়ে আসছে। হাত করা পড়া বাবলু চলেছে তার গন্তব্যের দিকে। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই। একটু আগেই যে কাঠগড়ায় দাঁড়িয়ে অপরাধ স্বীকার করছিল, এখন তারই চোখে মুখে লজ্জা, অপরাধ বোধ, এসব আর কিছুই দেখা যাচ্ছে না। খালি তার ঠোঁটের কোণায় লেগে আছে এক অদ্ভুত শান্তি। আস্তে আস্তে হেঁটে সে পুলিশ ভ্যানে গিয়ে উঠল। তারপর জানলার ফাঁক দিয়ে বাইরে তাকালো, যেন শেষবারের মুক্ত আকাশ সে দেখতে চায়। দূরে তখন দাঁড়িয়ে কেঁদে চলেছে তার পরিবার। সেদিন রাতে কিছুতেই ঘুম আসছিল না রনিতের। রাত পোহালেই বাবলু মণ্ডলের ফাঁসি। সারা দেশ লোক আজ এই নিয়ে কথা বলছে। কেউ কেউ বলছে ন্যায় হয়েছে, আবার গুটি কয়েক লোক বলছে অন্যায় হয়েছে, পয়সার কাছে দরিদ্রতা হেরে গেছে। রনিতের সত্যি মিথ্যে সবটা যেন ঘেটে যাচ্ছিল।
পলাশের সেদিনের বলা কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছিল। একটা প্রশ্ন রনিতের মনে খচখচ করছিল, পলাশের সেদিনের কথাগুলো যদি সত্যি হয়, সত্যি এর মধ্যে যদি কোনো ষড়যন্ত্র লুকিয়ে থাকে, তাহলে সেটা কি হতে পারে? কোনো পরিবার কেন এক দুস্থ চাকরকে ফাঁসাতে চাইবে? কোনো পরিবার কেন তার সন্তানের মৃত্যুকে ঘিরে এত বড় ষড়যন্ত্র করবে? আর তাছাড়া বাবলু তো নিজেই সব স্বীকার করে নিয়েছে। হয়তো বুঝতে পেরেছিল যে ও বাঁচতে পারবে না। আবার পরক্ষণেই মনে পড়েছে পলাশের বলা কথাগুলো। না, কে ঠিক কে ভুল সবটা ঘেটে যাচ্ছিল রনিতের। রনিত অনেক চেষ্টা করছিল মেহতা ফ্যামিলির সঙ্গে কথা বলার, কিন্তু ওরা কেউ কথা বলতে চায়নি। ওরা বলেছিল সন্তান হারানোর যন্ত্রণা বারবার মনে করতে চাই না। একটা কথা মাথায় ঘুরছিল রনিতের। বিছানায় উঠে বসে সে মনে মনে ভাবল, সেদিন বাবলুর পরিবারের অদ্ভুত একটা বিশ্বাস দেখলাম যে তার সন্তান এই সমস্ত কিছুই করেনি। সম্ভবত ওর বোনও কিছু একটা বলতে চাইছিল, কিন্তু কিছু যেন ইচ্ছাকৃত লুকিয়ে গেছে। কিন্তু সেটা কি হতে পারে? একবার ওদের পরিবারের সাথে কি কথা বলাটা উচিত হবে? না, গ্রামে যেতে হবে, একবার যেতেই হবে, নইলে ব্যাপারটা ঠিক ক্লিয়ার হবে না। এই ঘটনার পর 4 বছর কেটে গেছে। ইতিমধ্যে করোনার করাল গ্রাস গিলে খেয়েছিল গোটা দেশকে। সকলের প্রিয় শহর তিলোত্তমাও সেই গ্রাসের হাত থেকে বাঁচতে পারেনি। 4 বছর পর শহরটা আবার একটু একটু করে নিজেকে সামলে নিয়েছে। আজ সকাল থেকেই রনিত খুব এক্সাইটেড। 5 বছরে কঠোর পরিশ্রমের ফল আজ সে পেতে চলেছে। সিনিয়র রিপোর্টারের পদে আজ তার পদোন্নতি হতে চলেছে। 5 বছর ধরে, বিশেষ করে প্যান্ডেমিক ও আমফানের সময় রনিতের নিজের কাজের ওপর ডেডিকেশন বিশেষ প্রশংসা পেয়েছে তার কর্মস্থানে। প্রমোশনের সাথে সাথে বেশ কিছু দায়িত্বও এসে পড়েছে রনিতের কাছে। সেদিন তার চিফ তাকে ডেকে বলে, রনি, প্রমোশন হয়ে গেছে, এখন একটা বিশেষ দায়িত্ব। তোমাকে একটা খবর কভার করতে যেতে হবে কাঁপাই গ্রামে। সেখানে পিছিয়ে পড়া গ্রামবাসী ও কিছু দলিত সম্প্রদায়কে নিয়ে একজন সজ্জন ব্যক্তি একটা এনজিও চালায়। হস্তশিল্প বলতে পারো। বেতের বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি হয়, বিভিন্ন রকমের আচার। শুধুমাত্র তাই নয়, হাতে সুতোর কাজ করে বিভিন্ন রকমের জামা কাপড় তৈরি করেন তারা। ওখানকার এমএলএ চান আমরা খবরটাকে কভার করি, পুরো বিষয়টা জনতার ফোকাসে আনি, যাতে মানুষ এই পিছিয়ে পড়া মানুষগুলোকে চিনতে পারে, তাদের কাছ থেকে কিছু কিছু জিনিস কিনতে পারে তাদের উন্নতির জন্য। বুঝতেই তো পারো, সব রাজনৈতিক ব্যাপার স্যাপার থাকে। তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি, তুমি এই খবরটা কভার করবে, পুরোটা লিড করবে তুমি, সুপারভাইজ করবে তুমি। অবশ্যই স্যার, পিছিয়ে পড়া কিছু মানুষের কাজে যদি আমি আসতে পারি তাহলে সেই কাজ আমি নিশ্চয়ই করব। কিন্তু কবে যেতে হবে? এই তো আসছে সপ্তাহে তোমরা বেরিয়ে পড়বে। পরের সপ্তাহে তো চড়কের মেলা। করোনার জন্য এই গ্রামে শেষ 4 বছর মেলা হয়নি। এবছর নতুন করে মেলা হবে, ফলে অনেক লোক আসবে। এমএলএ সাহেব জানিয়েছিলেন অনেক গণ্যমান্য অতিথিরা আসবেন। সেখানেই তোমরা ওদের কাজকে কভার করবে, যাতে এই সংস্থা অনেক বেশি এক্সপোজার পায়। ওকে? রনিত হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মেলাটা সেই বছরের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছিল। 4 বছর পর আবার গ্রামে চড়কের মেলা বসেছে। চারিদিক গম গম করছে ঢাকঢোলের শব্দে, ভিড়ের গুঞ্জনে। লোকজনের ঠেলাঠেলি, গরম জিলিপির গন্ধ, হকারদের হাঁকডাক, সব মিলিয়ে উৎসবের আবহ। এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে রনিত, হাতে মাইক। শহরের নামেই চ্যানেলের রিপোর্টার এখন সে। ক্যামেরার সামনে হাসি মুখে লোকজন জানাচ্ছে, নবদ্বীপের এই ঐতিহাসিক মেলা শুধুমাত্র কিন্তু বিনোদনের জায়গা নয়, এ হলো গ্রামের শিল্পী এবং সাধারণ মানুষের রোজগারের জায়গা। মেলার নানান জায়গায় ঘুরে এসে লোকশিল্প আর মানুষের আনন্দের ছবি তুলে ধরছে। এবার তাকে নিয়ে যাওয়া হলো হস্তশিল্পের স্টলের দিকে। বাঁশ, বেত, সুতো, অসাধারণ সব জিনিস দিয়ে টেবিল সাজানো। পাশে দাঁড়িয়ে আছেন স্থানীয় এমএলএ।
সাংবাদিকদের উদ্দেশ্যে হাসি মুখে তিনি বললেন, এই গ্রামকে নিয়ে আমরা গর্ব করি। এখানকার মানুষ হাতের জাদু দিয়ে যেভাবে বেতের কাজ, কাপড়ের নকশা বানায় তা গোটা রাজ্যে ছড়িয়ে দিতে চাই। এখানকার প্রতিটা শিল্পকর্ম শুধু পণ্য নয়, এগুলো মানুষের ঘাম আর মাটির গন্ধে ভিজে থাকা ইতিহাস। কথা শেষ করে যখন রনিত ভিড়ের দিকে তাকালো, হঠাৎ তার চোখ থমকে গেল। স্টলের এক কোণের দিকে কাপড়ের ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে এক মেয়ে। মুখটা বড় চেনা চেনা ঠেকছে রনিতের, এত চেনা যে বুকের ভেতর কেঁপে উঠল তার। নিপা? কয়েক সেকেন্ডের জন্য যেন চারপাশের শব্দ মিলিয়ে গেল, ভিড়, আওয়াজ সবকিছু যেন নিস্তব্ধ হয়ে গেল রনিতের কাছে। শুধু নিপার মুখটা সামনে ভেসে উঠল। রনিত দেরি না করে ভিড় ঠেলে এগিয়ে গেল। নিপা, আই মিন তুমি নিপা না, বাবলুর বোন? মেয়েটি একবার তাকালো তার দিকে। মেয়েটার চোখে নির্লিপ্ত দৃষ্টি। ঠান্ডা গলায় সে বলল, মাফ করবেন, আমি আপনাকে চিনি না। এ কি, আমাকে চিনতে পারছো না? আমি রনিত, রিপোর্টার। তোমার দাদার রায়ের দিনকে তোমাদের সাথে দেখা হয়েছিল, চিনতে পারছো এবারে? না, আমি আপনাকে চিনি না। কথাটা বলেই সে ভিড়ের মধ্যে দ্রুত মিলিয়ে গেল। রনিত স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বুকের ভেতর কেমন যেন ধকধক করছে তার। এটা কি সত্যি নিপা? মাথার ভেতর ঝড় বইছে তার। সে যেন এক লহমায় ফিরে গেল 4 বছর আগের সেই দিনটায়। সেদিনের তার মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর আজও সে খুঁজে বেড়াচ্ছে। নিপা অন্যদিকে দূরে হেঁটে চলে যাচ্ছে। ভিড় ঠেলে সেও মেয়েটিকে অনুসরণ করতে লাগলো। স্টলের ভিড় পেরিয়ে মেলার আলোকিত গলিগালা পার হয়ে অবশেষে রনিত দেখল নিপা রিকশায় চেপে বসেছে। রনিত দ্বিধা না করে মোটর বাইক চালু করল। নীরবে রিকশার পেছন পেছন চলল। পথ বেশ লম্বা, চারপাশ অন্ধকার হয়ে আসছে। শেষমেশ গ্রাম পেরিয়ে এক বাড়ির সামনে রিকশা থামল। নিপা নেমে ভেতরে ঢুকে গেল। রিকশা চলে গেল। অন্ধকার রাস্তায় শুধু রনিতের মোটর বাইকটা দাঁড়িয়ে রইল। সে বাইক বন্ধ করে গভীর শ্বাস নিল। মনের ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছে, যদিও নিপা হয়, তবে এত বছর ধরে কোথায় লুকিয়েছিল? আর কেনই বা আমাকে চিনতে অস্বীকার করছে? রনিত দাঁড়িয়ে আছে নিপাদের ভাঙাচোরা বাড়িটার সামনে। বাড়িটার তোড়গোড়ার দেওয়ালে কালচে ছোপ পড়েছে। টালিগুলো কেমন যেন জায়গায় জায়গায় ভেঙে গেছে। বারান্দার কাঠগুলো ফেটে খসে পড়ে রয়েছে। রনিত দরজার সামনে গিয়ে নিপাকে ডাকতে থাকে। একবার, দুবার নয়, বারবার নিপাকে ডাকছে, নিপা, নিপা, দরজাটা একবার খোলো। নিপা, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। নিপা, শুনতে পাচ্ছ? আমি রনিত, দরজাটা খোলো একবার। ভেতর থেকে নিপার কণ্ঠ ভেসে আসে। কঠিন গলায় সে বলে, আপনি ফিরে যান রনিতদা, আমরা কোনো কথা শুনতে চাই না, কোনো কথা বলতেও চাই না। কিন্তু রনিত শোনে না। দরজায় বারবার ধাক্কা দিতে থাকে। সেই একবার বোঝানোর চেষ্টা করে, অনুনয় করে বলে, নিপা, একবার সামনাসামনি কথা বলো, শুধু একবার। দেখো, অনেক প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া বাকি আছে। শেষমেশ নিপার নীরবতা ভাঙে। দরজা খুলে সে তাকে ভেতরে ডাকে। ঘরের ভেতর পা রাখতেই রনিত থমকে দাঁড়িয়ে যায়। বাড়িটার প্রতিটি কোণ যেন দারিদ্রতার সাক্ষী। ফাঁকা দেওয়ালগুলোয় চুন খসে পড়েছে। আরেক পাশে স্যাঁতস্যাঁতে মেঝেতে অল্প কিছু বাসনপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ, যেন বহুদিন কোনো আলো ঢোকেনি এই ঘরে। এই ঘরের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি জিনিসপত্র নিঃশব্দে বলে দিচ্ছে কতটা একলা, কতটা দারিদ্রতার জীবন নিয়ে নিপারা এখানে বেঁচে আছে। রনিত দেখল এক কোনায় ভাঙা চৌকির ওপর ছেঁড়া চাদর গায়ে
শীর্ণ রুগ্ন দেহে শুয়ে আছে নিপার মা। এমন সময় নিপা বলল, এতদিন পর কি জন্য এখানে এসেছেন আপনি? কি দেখতে এসেছেন? আপনাদের মতো সাংবাদিকদের জ্বালায় নিজেদের ভিটে মাটি ছেড়ে এই জায়গায় এসে উঠেছি, তাতেও মুক্তি নেই না? ঠিক এসে হাজির হয়ে গেছেন। দেখো নিপা, তুমি কিন্তু ভুল করছো। আমি তোমাদের বিরক্ত করতে এখানে আসিনি। আমি তো জানতামই না তোমরা এখানে আছো। জানো, বাবলুর ফাঁসির পরে আমি তোমাদের গ্রামের বাড়ি গিয়েছিলাম তোমাদের খোঁজ করতে, কিন্তু তোমরা সেখানে ছিলে না। তারপরে তোমাদের অনেক খুঁজেছি, কিন্তু তোমরা কোথায় আছো আমি তো কোনো খবরই পাইনি। এই বলে রনিত সামান্য থামল, তারপর বাবলুর মায়ের দিকে তাকিয়ে বলল, এ কি, ওনার এমন অবস্থা হলো কি করে? আর তোমার বাবাই বা কোথায়? ওনাকে তো দেখছি না কোথাও। আপনি এখান থেকে চলে যান, আমরা কোনো কথা বলতে চাই না। যা হওয়ার হয়ে গেছে, এবার আপনি আসুন। ওকে, বুঝেছি। তার মানে বাকিরা যা বলে ঠিকই বলে। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি হয়তো সবাই যা বলে ঠিকই বলে, কিছু ভুল বলে না। বাবলু যদি এতই ভালো হতো তবে আজকে কেন তোমরা একা এইভাবে অভিশপ্তের মতো বেঁচে আছো কেন বলতে পারো? তোমার দাদা আসলে খুব ঠান্ডা মাথার একটা অপরাধী ছিল। লোকে তো এও বলতো যে ও নাকি শহরে গিয়ে জুয়া খেলায় মত্ত হয়েছিল। এটাও তাহলে সত্যিই হবে। এইসব শুনে বাবলুর মা উত্তেজিত হয়ে পড়লেন, কিন্তু পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার কারণে শুধু গোঙানি ছাড়া আর কিছুই বেরোলো না ওনার মুখ দিয়ে। অন্যদিকে নিপা রাগে কাঁপতে শুরু করেছে, তার চোয়াল শক্ত হয়ে গেল। রনিত সেটা লক্ষ্য করল, কিন্তু সে থামল না, বলতে থাকলো, তোমরা সবাই এতদিন বাবলুর জন্য না বৃথা কান্নাকাটি করছো, বৃথা। কিন্তু সত্যিটা কি জানো? বাবলু সেদিন ওই বাড়ির টাকাগুলোকে চুরি করে নিয়ে পালিয়েছিল, তারপরে তানভীর সাথে। ঠিকই শুনছো তোমরা, আমি কিন্তু কিচ্ছু ভুল বলছি না। এসব লজ্জাজনক সত্য সামনে এলে তোমরা মুখটা কোথায় দেখাবে? তাই তো তোমরা হাইকোর্টে কোনো কেস করোনি। মুখোমুখি হতে আসলে ভয় পেয়েছিলে, ভয়। আসল সত্যিটা যদি সবার সামনে ফাঁস হয়ে যায় তাহলে তো বাবলুর মুখোশটাই খুলে যাবে যে হি ওয়াজ এ ব্লাডি রেপিস্ট। নিপা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। রনিতের বলা শেষ কথাটা সে আর সহ্য করতে পারল না। রনিতের গালে জোরে একটা থাপ্পড় মারল সে, তারপর চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আপনার সাহস হলো কি করে আমার দাদার সম্বন্ধে এইসব বলার? কতটুকু জানেন আমার দাদার সম্বন্ধে? আমাদের দাদাটা আমাদের সবার জন্য নিজের জীবনটা দিয়ে দিল, আর আজ সবাই ওর নামে কাদা ছুটছে। আপনিও সেই সুযোগটা ছাড়লেন না, না? আমি চুপ করে থেকেছি, কারণ বাবাকে দেওয়া শেষ কথা আমি অমান্য করতে চাইনি। আপনি সত্যিই জানতে চান সেদিন কি হয়েছিল? তাহলে শুনুন। নিপার মা নিপাকে বাধা দেওয়ার জন্য একবার কুকিয়ে উঠল, কিন্তু লাভ হলো না। নিপা বলতে শুরু করলো, না মা, আজ আর আমাকে বাধা দিও না। 4টে বছর তো চুপ থাকলাম, কি লাভ হলো তাতে? শুনুন রনিতা। নিপা চোখ মুছতে মুছতে বলল, সেদিন অনেক ভোরে দাদা বাড়ি ফিরে এলো। ওকে দেখে আমার বুকের ভিতরটা থক করে উঠেছিল। চোখ মুখ ভীষণ বিধ্বস্ত, চুলগুলো উস্কো খুস্কো, ঠোঁট ফ্যাকাশে, চোখ লালচে। এক নজর দেখেই বোঝা যাচ্ছিল কিছু একটা বড় গন্ডগোল হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রে দাদা, তোর এমন অবস্থা কেন? তোদের দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এসেছি। তারপর 3 দিন ধরে একদম চুপ, ঘুম মেরে বসে রইল। বারবার জিজ্ঞেস করেও আমি কোনো কথাই জানতে পারলাম না। 10 দিনের মাথায় এক সকালে আমি মাথার দিব্যি দিয়ে বললাম, দাদা তোকে আমার মাথার দিব্যি, তোকে বলতেই হবে, তুই হঠাৎ এভাবে চলে এলি কেন? কেন এতদিন ধরে এখানে রয়েছিস? মা বাবাকে তো তুই বলেছিস তোর মালিকরা বাইরে গেছেন, কিন্তু আমি তোকে খুব ভালো করে চিনি। যদি এমন হতো তুই এভাবে মন মরা হয়ে বসে থাকতিস না। তুই 2টো বড় ব্যাগ নিয়ে এসেছিস দাদা। কি আছে ওই ব্যাগে? কেন কাউকে ধরতেও দিচ্ছিস না ওইগুলো? কিছু একটা গন্ডগোল আছে, বল না দাদা। ওরা কি তোকে কাজ থেকে বার করে দিয়েছে? তোর চাকরি কি চলে গেছে? বল না। এইবার আর দাদা নিজেকে সামলাতে পারল না, হাওমাও করে কেঁদে ফেলল।
কাঁদতে কাঁদতে বলল, তানভি দিদিমণি মারা গেছে রে বোন। কি বলছিস দাদা? মারা গেছে মানে? কিভাবে? মেরে ফেলেছে ওরা, মেয়েটাকে মেরে ফেলেছে ওরা বোন। মেম সাহেব আর বড় সাহেব নিজেদের মেয়েকে খুন করেছে কেবল মিথ্যে মান সম্মান আর কাস্টের দোহাই দিয়ে। কি বলছিস দাদা? সবটা খুলে বল, আমার খুব ভয় করছে। গণেশ পুজোর 2 দিন পরের কথা। সেদিন বড় সাহেব আর মেম সাহেব গিয়েছিলেন তাদের বন্ধুর ছেলের বিয়েতে। মেম সাহেব কোনো চিন্তা করবেন না, আমি আছি তো, একদম কোনো ভয় নেই। ওরা চলে যাওয়ার পর আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ খেয়াল করলাম তানভি দিদিমণি কারোর সঙ্গে ফোনে কথা বলছে। ঘরটা রান্নাঘরের একেবারে পাশেই বলে শব্দগুলো কানে আসছিল। তুমি চলে এসো, বাড়িতে কেউ নেই। আচ্ছা, সিসিটিভির ভয় করো না, পিছনের দরজা দিয়ে ঢুকো। এরপর দিদিমণি রান্নাঘরে এসে আমাকে 500 টাকা ধরিয়ে দিয়ে বলল, বাবলু ভাইয়া তুমি একটু দোকানে যাও তো, কিছু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো তো। আমি ভেবেছিলাম হয়তো কোনো বন্ধু আসছে, তাই বেরিয়ে গেলাম। কিন্তু ফিরে এসে দেখি দিদিমণির ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকতেই থমকে গেলাম। দিদিমণি এক ছেলের সাথে খাটে শুয়ে আছে। গায়ে পোশাক নেই, শুধু একটা চাদর। আমি আর কিছু না বলে ভয় সেখান থেকে ছুটে বেরিয়ে এলাম। কিছুক্ষণ পর তানভি দিদিমণি এসে আমাকে মিনতি করে বলল, বাবলু ভাইয়া আজ যা দেখেছ কাউকে কিছু বলো না প্লিজ। হ্যাঁ। কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, ও ছেলে কে? ও আমার বন্ধু, আমরা একে অপরকে খুব ভালোবাসি। মা বাবা জানলে ওকে মেরে ফেলবে। ও আলাদা কাস্টের ছেলে, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচবো না। তুমি তো আমার দাদার মতো বাবলু ভাইয়া, দয়া করে কাউকে কিছু বলো না প্লিজ। চোখের জল দেখে আমি মাথায় হাত রেখে বলি, আচ্ছা আমি কাউকে বলবো না, কিন্তু এখনই ওকে বাড়ি পাঠিয়ে দাও। মেম সাহেবরা চলে আসলে কিন্তু বিপদ হয়ে যাবে। তানভি তখন খুশি হয়ে ধন্যবাদ দিয়ে ঘরে চলে গেল। হঠাৎ ডোরবেল বাজলো। আমি তখন ছেলেটাকে পেছনের দরজা দিয়ে বের করার জন্য যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সানভি দিদিমণি ছুটে গিয়ে দরজাটা খুলে দিল আর তারপরে চিৎকার করে উঠল, মা, ও মা দেখো, ওই ছেলেটার সঙ্গে দিদি ঘরে নোংরামি করছে। শুনেই বড় সাহেব ছুটে এসে ছেলেটাকে চড় মারলো। সানভি আবার চেঁচিয়ে বলতে লাগলো, বাপি এই ছেলেটা একদম ভালো না, দিদি এর সাথে মিশে কিন্তু খুব খারাপ করছে। ছেলেটা অন্য কাস্টের। আমি নিজে বাবলু ভাইয়ের কাছ থেকে শুনেছি ওদের নাকি সম্পর্কও আছে। তোমরা সবসময় সব দোষ খালি আমার ঘরে চাপাও, তাই না? হ্যাঁ, দিদি সবসময় ভালো আর আমি খারাপ, তাই না? আমি ছোটবেলা থেকেই দেখেছি তোমরা দিদির সামনে আমার দিকে তাকিয়েও কখনো দেখোনি। দিদির ভালো নাম্বার সবসময় গর্বের বিষয়, আর একটা আমার সামান্য ভুলই সবসময় লজ্জার। চুপ কর বদমাস, মুখ সামলে কথা বলবি। ও তোর দিদি। দিদি দিদি দিদি, সেই দিদি যে বাইরে সবার সামনে ভালো সাজে, ভেতরে আমাকে তোমাদের চোখে ভিলেন বানায়। মা বাবা তোমরা দুজনেই জানো দিদি আমায় কিভাবে ফাঁসাতো, অথচ তোমরা কখনো পাত্তাই দিতে না। আমি বলেছিলাম না একদিন তোমরা তোমাদের বড় মেয়েকে ঠিক চিনতে পারবে, তখন তোমাদের মুখ লুকানোর জায়গা থাকবে না। এখন বুঝতে পারছো তো? বড় সাহেব ছোট দিদিমণির কথাগুলো শুনে রাগে ফুঁসতে লাগলো। হঠাৎ হাত মুঠো করে উনি ছেলেটাকে মুখে একটা ঘুষি মারলো। ছেলেটার মুখ ফেটে রক্ত বেরিয়ে এলো, তবু বড় সাহেব থামলেন না, ছেলেটাকে বেধড়ক মারলেন। শেষ পর্যন্ত ছেলেটার গলা টেনে হির করে টেনে বার করে দিলেন বাড়ি থেকে। এরপর ঘরে ফিরে কারোর সঙ্গে কথা বললেন, বাড়ি থেকে একজন এক্ষুনি বেরিয়েছে, ওকে ফলো করো, তারপর আমি যা যা বলছি তাই করবে। তানভি ভয়ে কেঁপে উঠেছিল। সে বাবার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, ও বাপি, ওকে কিছু করো না, ওর কোনো দোষ নেই, ও আসতে চায়নি, আমি জোর করে এনেছিলাম, ও খুব
ভালো ছেলে বাপি, আমি ওকে খুব ভালোবাসি। দিদির মুখে এমন কথা শুনে সানভি যেন আরো জ্বলে উঠল। সে বাবাকে বলল, দেখেছো বাবা, দেখেছো তোমার আদরের বড় মেয়ে কি বলছে? তোমার সামনে দাঁড়িয়ে বলছে ওই ছেলেকে নাকি ভালোবাসে। পরিবারের মান সম্মান কিছুই ওর মাথাতে নেই, আর তুমি সারা জীবন ওকে নিয়েই গর্ব করে গেলে। অথচ আজ তোমার মুখের ওপরই ও তোমাকে একবারে নাক কেটে দিল। হ্যাঁ বাবা, তোমাকে যদি আমি না জানাতাম তাহলে তো এই মেয়ে এরকমই কাজ চালিয়ে যেত। তুই কেন বাবা মাকে ডাকলি সানভি? এটা কেন করলি? কারণ আমি মা বাবার সম্মান নিয়ে ভাবি, তোর মতো না। তুই লুকিয়ে যা করছিলি সেটা ওদের না জানালে হতো? ওরা জানবে না ওদের আদরের বড় মেয়ে আসলে ঠিক কতটা নিচে নেমে গেছে? আমি না বললে তোরা লুকিয়ে লুকিয়ে এসবই করতিস। এই কথা শুনে তানভি দিদিমণি একটা থাপ্পড় মেরেছিল ছোট বোনকে। সানভি হাউমাউ করে কেঁদে উঠেছিল। তানভি বাবার দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় বলেছিল, বাপি, আমি বলছি ও খুব ভালো ছেলে, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না, ওকে কিছু করো না প্লিজ। বড় সাহেবের রাগ তখন আর সামলানো গেল না। তিনি মেয়ের গালে একটা সপাটে চড় মারলেন। তানভি মাটিতে লুটিয়ে পড়ল। দাঁতে দাঁত চেপে বড় সাহেব বললেন, চুপ কর, চুপ কর শালি। হ্যাঁ, আমাদের নাম আমাদের ইজ্জত একেবারে মাটিতে মিশিয়ে দিচ্ছিস। প্রিয়ার, হ্যাঁ, তুই প্রেম করবি? ওই নিজ জাতের ছেলেটার জন্য বোনের গায়ে হাত তুলেছিস? সে মনিও তো। বলতে বলতেই কোমর থেকে বেল্ট খুলে নিলেন তিনি। এক ঝটকায় আমাকে আর ছোট দিদিমণিকে ঘর থেকে বের করে দিলেন। তারপর দরজা বন্ধ করে বেধড়ক মারতে লাগলেন তানভি দিদিমণি। দিদিমণি চিৎকার করছিল, কাঁদছিল, কিন্তু বড় সাহেবের হাত থামছিল না। তিনি তার মাথা ধরে বারবার মেঝেতে ঠুকে দিচ্ছিলেন। একসময় দিদিমণি কোনো রকমে উঠে দরজার দিকে ছুটে এলো, কিন্তু বড় সাহেব তার চুলের মুঠি ধরে তাকে দেয়ালের দিকে ছুঁড়ে মারলেন। দেয়ালে মাথা লেগে তার মাথা ফেটে গেল, রক্ত বেরোতে লাগলো। তানভি দিদিমণি মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু রাগে অন্ধ বড় সাহেব তখন বেল্ট লাথি যা পাচ্ছিলেন তাই দিয়ে মেয়েকে পেটাচ্ছিলেন। মেম সাহেব ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে চিৎকার করলেন, আরে আরে কি করছোটা কি? থামো এবার, থামো, মরে যাবে, থামো। কিছুক্ষণ পর তিনি তানভীর নাকের কাছে হাত নিয়ে কেঁপে উঠলেন, বললেন, ও ও ও শ্বাস নিচ্ছে না, ও শ্বাস নিচ্ছে না, মেয়েটা আবার মরে গেল। তুমি 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 মেরে ফেললে আমাদের মেয়েকে। ও শ্বাস নিচ্ছে না, তো এবার কি হবে? তুমি মেরে ফেললে আমাদের মেয়েকে, মেরে ফেললে তুমি। কথাটা শুনে বড় সাহেব থেমে গেলেন। ধপ করে মাটিতে বসে পড়লেন। কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, চুপ করো সীমা, এখন কান্নার সময় নয়, এখন আমাদের মান বাঁচাতে হবে। তারপর কাকে যেন ফোন করলো। বেশ কিছুক্ষণ কথা বললেন ফোনে। তারপর উঠে এসে দরজা খুলে আমাকে বললেন, বাবলু, যা দেখেছি সব ভুলে যা। আমাদের মেয়ে তো আর ফিরবে না, কিন্তু মান সম্মানটা বাঁচাতে হবে। পুলিশ যদি আসে ওরা বিশ্বাস করবে না যে আমরা আমাদের মেয়েকে মেরে ফেলেছি। সন্দেহ সরাসরি কিন্তু তোর উপরেই যাবে। তাই তোকে একটা উপদেশ দিচ্ছি, কিছুদিনের জন্য গ্রামে ফিরে যা। আমি তোকে কিছু টাকা দিচ্ছি। মনে রাখিস, আমি যদি ধরা পড়ি আমার ছোট মেয়েটার ভবিষ্যৎ কিন্তু শেষ হয়ে যাবে। একটা মেয়ে তো চলেই গেল, আর একটা মেয়েকে কিন্তু আমি হারাতে চাই না। তোকে যেতে হবে বাবলু। আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম, বলেছিলাম, না বড় সাহেব, আমি কেন যাব? আমি তো নির্দোষ। তুই না গেলে পুলিশ তোকেই ধরবে। আমাদের মান রক্ষা করতে আমি সত্যিটা কিন্তু কিছুতেই প্রকাশ করতে পারবো না। তাই বলছি, চলে যা এখান থেকে, না হলে কিন্তু তোরও সর্বনাশ হয়ে যাবে। আর ভেবে দেখ,
যদি তুই মুখ ফসকে কিছু বলে ফেলিস তাহলে তানভীর নামও কিন্তু কলঙ্কিত হয়ে যাবে। ও তো আর বেঁচে নেই, ওর নামটা অন্তত বাঁচিয়ে রাখ। যা, আলমারি থেকে ব্রিফকেসটা নিয়ে আয়। আমি ব্রিফকেস নিয়ে আসলে কিছু টাকা আমার হাতে দিয়ে সাহেব বললেন, চলে যা বাবলু, এখান থেকে চলে যা, আর কখনো এখানে ফিরবি না। আপাতত দেশেই থাক। আমি আর কিছু বলার শক্তি রাখিনি। জানতাম না গেলে ওরা আমাকেই ফাঁসাবে, তাই ওদের কথায় রাজি হয়ে সেদিন রাতে রওনা দিয়ে পরের দিন ভোরে ফিরে এসেছিলাম গ্রামে। এতদূর বলে নিপা থেমে গেল। রনিত চুপচাপ তাকিয়ে রইল। পুরোটা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। কি বলবো, কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। ভেবেছিলাম বাবা মাকে জানাই, কিন্তু দাদা মানা করেছিল। সে বলেছিল, না না, একদম না, বাবা মাকে বলিস না, ওরা আবার চিন্তা করবে। আমি দাদার কথা শুনে চুপ করে গেছিলাম। কিন্তু ঠিক 2 দিন পর বাড়িতে হঠাৎ পুলিশ এসে হাজির। আমাদের ঘরে ঢুকে দাদাকে ধরে মাটিতে ফেলে দিল। তারপর মারতে মারতে কোথায় নিয়ে যাচ্ছে লাগলো। আমি কি করেছি? আমাকে নিয়ে যাচ্ছেন কেন? আমি কিছু করিনি, আমাকে ছাড়ুন, আমি কিচ্ছু করিনি। বোন, আমি সত্যি বলছি না, আমি কিচ্ছু করিনি। কি আমার বাবু কি করেছে? শালা জানোয়ার, কি করেছিস জানিস না? মেয়েটাকে রেপ করে খুন করেছিস, তারপরে পালিয়ে এসেছিস গ্রামে। যে পরিবার তোকে মানুষ করেছে, তোকে খাইয়েছে পরিয়েছে, সেই পরিবারের মেয়ের ইজ্জত লুটেছিস, তাকে খুন করেছিস, আবার আলমারি ভেঙে টাকা নিয়েও পালিয়েছিস। হারামজাদা, চল চল শালা, তোর গলায় যদি ফাঁসির দড়ি না পড়াই তবে আমার নাম বদলে দেব। ওই কথাটা শুনে আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। না সাহেব, আমাদের কোথাও ভুল হচ্ছে না। আমার ছেলে ওরকম নয়। ও তো ছুটির জন্য আইছিল, ওর মালিকরা তো বাইরে ঘুরতে গেছিল। ঘুরতে গেছে? শালা, তুই বাড়িতে মিথ্যা কথা বলেছিস। শুনে রাখো, তোমার ছেলে ওই বাড়ির মেয়েকে ধর্ষণ করে খুন করেছে, ওদের আলমারি থেকে টাকা নিয়ে পালিয়েছে। তোমরা কি জানো না এসব? এরকম জানোয়ার ছেলেকে মানুষ করেছো। আজ দেখাবো পুলিশের মার কাকে বলে। এই বলে দাদাকে নিয়ে ওরা চলে গেল। ফাঁসির আদেশ আসা অবধি পুলিশ আমাদের দেখাও করতে দেয়নি। আর জানো, ফাঁসির আগের দিন আমি দাদার সাথে দেখা করতে গেছিলাম পুলিশ হেফাজতে। দাদা খুব শান্ত ছিল, কিন্তু তার চোখে চাপা ভয় আমি বুঝতে পেরেছিলাম। তখনই দাদা হঠাৎ আমাকে বলল, তানভীর বাবা মিস্টার মেহতা প্রথম শুনানির আগের দিন দাদার কাছে গেছিলেন। কি? হ্যাঁ, উনি দাদাকে শাসাতে গেছিলেন। সরাসরি বলেছিলেন যদি সব দোষ দাদা নিজের ঘাড়ে না নেয় তাহলে আমার অবস্থা তানভীর মতো করে দেবে। আর শুধু আমি নই, আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। দাদা যেন কিছুতেই মুখ না খোলে। মানে তোমার দাদা ওদের সব অন্যায় মেনে নিয়েছিল শুধু তোমাকে আর তোমাদের পরিবারকে বাঁচানোর জন্য? এটাই বলতে চাইছো তো? হ্যাঁ, দাদা বলেছিল ওর কিছু হলেও সহ্য করে নেবে, কিন্তু আমি বা মা বাবার উপর যদি একটা আঁচড়ও পড়ে সেটা সে কখনো মেনে নিতে পারবে না। তাই সব অপরাধের দায় নিজের মাথায় নিতে রাজি হয়েছিল। রনিতের হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে সে গলায় চাপা গর্জনের মতো আওয়াজ করে বলল, আমি চুপ করে থাকবো না। শপথ করছি, এখানে দাঁড়িয়ে আমি বলছি যে আমি প্রমাণ করব যে তোমার দাদা একটা নির্দোষ মানুষ ছিল। তারপর নিবার মাথায় হাত রেখে বলল, হি ওয়াজ নট এ রেপিস্ট অর এ ক্রিমিনাল। আর সরি, তখন বাবলুর নামে এই কটু কথাগুলো না বললে সত্যিটা আমি জানতে পারতাম না কখনোই। আর সত্যিটা সামনে না আসলে বাবলু কোনোদিনও জাস্টিস পেত না। আজকে আসি, খুব শিগগিরই দেখা হবে। আমি চাই যে তুমি বাবলুর কেসটাকে আবার রিওপেন করো, ঠিক আছে? একটু ভেবে দেখো এটা নিয়ে। এই বলে রনিত সেদিন ওখান থেকে ফিরে এলো। সেদিন রাতে তার আর ঘুম এলো না। বারবার তার মাথায় একটা কথাই ঘুরছিল, তানভীর বাড়িতে সেদিন যে বন্ধু এসেছিল
সেই ছেলেটি তাহলে কে? আর সিসিটিভি যদি বন্ধ থাকে তাহলে বাবলু ছেলেটাকে পেছন গেট দিয়ে বার করার কথা কেন বলেছিল? কেমন যেন ব্যাপারটা খাটালো ব্যাপার একটা পুরো ঘেটে যাচ্ছে। নানান কথা ভাবতে ভাবতে রনিতের মানালির কথা মনে পড়ে গেল। এক সময় সবাই ভালো বন্ধু ছিল ওরা, এখন সেরকম যোগাযোগ নেই। কিন্তু একটা ফোন তো করাই যেতে পারে। রনিত ফোন করল। হ্যালো, কে? ও রনি? বাবা, এতদিন পর মনে পড়লো তোর? এখনো বেঁচে আছিস নাকি? আমি তো ভাবলাম কোনো কেস কভার করতে গিয়ে গায়েব হয়ে গেছিস। তোর রাগ একটুও কমেনি দেখি। কি করব বলতো, জীবনটা তো আর আমাদের হাতে নেই। খবরের পেছনে ছুটতে ছুটতে নিজেরাই বেখবর হয়ে গেছি। ঠিক আছে ঠিক আছে, তুই তো আবার কথার সাগর, তোর সাথে কথায় কে পারে বল। বল কি দরকারে ফোন করেছিস? তোর বাবলু মণ্ডলকে মনে আছে? কে বাবলু মণ্ডল? আরে বাবলু মণ্ডল 2019 সালে তানভি মেহতার ওই রেপ অ্যান্ড মার্ডারের কেসে যা 3 মাসের মধ্যে ফাঁসি হয়। ও হ্যাঁ, এবার মনে পড়েছে। অ্যাজ আ লয়ার আমার আজও মনে হয় কেসটা অনেকটা তাড়াহুড়ো করে শেষ করা হয়েছিল। আচ্ছা, তুই সেই কেসটা কভার করেছিলি না? এতদিন পর হঠাৎ বাবলু মণ্ডলের কথা? হ্যাঁ, ওই কেসটাকে রিওপেন করাতে হবে। মানে কেন? রনিত তখন মানালিকে সবটা খুলে বলল। রনিতের কথা শুনে মানালি সিরিয়াস হয়ে গেল। আমার কিন্তু এটা প্রথম থেকেই মনে হয়েছিল। সাক্ষীগুলো অদ্ভুতভাবে একতরফা, সব প্রমাণ একদম বাবলুর বিরুদ্ধে সাজানোর মতো রাখছিল, যেন খুব গ্লানি আর চাপে ফেলে জোর করে তাকে দিয়ে বলানো হয়েছে। সেইটাই তো। জানিস, আমি ললিত মেহতার সাথে কখন কথা বলতে গিয়েছিলাম তখন, কিন্তু কিছু বলা তো দূরের কথা, উল্টে অপমান করে আমায় বের করে দিল লোকটা। ললিত মেহতা কে জানিস? বড়বাজারে 50 বছরের পুরনো একটা শাড়ির শোরুম আর কামাক স্ট্রিটে একটা জুয়েলারি শোরুম আছে। নিউ আলিপুর ছাড়া ভবানীপুর আর টালিগঞ্জে বাংলো টাইপের বিশাল বিশাল বাড়ি আছে। তাছাড়া বড় বড় সব মন্ত্রীদের সঙ্গে রোজ ওঠা বসা। ওদের সাথে ঝামেলা মানে ভীমরুলের চাকে কিন্তু ঢিল মারার মতো ব্যাপার। সাবধান থাকবি। আর একটা কথা, ফাঁসির রায় যদি নিম্ন আদালতে হয়, আপিল করা যায় হাইকোর্টে, তবে সময় আর সুযোগ দুই থাকতে হতো। ওরা তো সর্বস্ব খরচ করে উকিল নিয়েছিল, তবুও কিচ্ছু হয়নি। শুধু টাকা দিলেই সব হয় না রে আজকাল। রাজনৈতিক চাপ থাকলে অনেক বড় বড় উকিলরাও মাথা নিচু করে। আর একটা কথা বলি, আর ফাঁসির রায় যদি বেশি তাড়াতাড়ি কার্যকর হয়, বুঝে নিস কোথাও না কোথাও ভয় ছিল সত্যি বেরিয়ে পড়বার। মানালি, একটা রিকোয়েস্ট আছে। কেসটা রিওপেন করা হয়ে গেলে তুই কি কেসটা লড়বি? লড়ব, তবে হ্যাঁ, মেহতাদের সাথে লড়তে গেলে আমাদের ওদের মতো করে চাল চালতে হবে। আমার কাছে একটা প্ল্যান আছে। আমি দাঁড়িয়ে আছি কলকাতা হাইকোর্টের বাইরে। আজকের দিনটি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে বহু বছর আগে ঘটে যাওয়া সেই চাঞ্চল্যকর মামলা, তানভি ধর্ষণ ও খুন মামলা। যে মামলায় অভিযুক্ত বাবলু মণ্ডলকে আদালত মৃত্যুদণ্ডের সাজা শোনায় এবং পরবর্তীতে তার ফাঁসি কার্যকর হয়। কিন্তু আজ সেই বহুল আলোচিত মামলাটি ফের খুলে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমাদের নজর থাকছে আদালতের ভিতরে শুনানির দিকে। সেই শুনানিতে কী সিদ্ধান্ত আসে তাই নির্ধারণ করবে এই মামলার ভবিষ্যৎ। কলকাতা হাইকোর্ট থেকে আমি সুচেতা লাহা, রিপোর্টিং ফ্রম টিভি বাংলা। আদালত কক্ষের দরজা পেরিয়ে পুলিশের পাহারায় এক ফাইল ভর্তি নথি এনে রাখা হলো টেবিলে। ফাইলের উপরে বড় হরফে লেখা স্টেট ভার্সেস বাবলু মণ্ডল। ঘড়ির কাঁটায় 1টা বাজতেই আদালতে প্রবেশ করলেন মাননীয় বিচারপতি। তারপর চেয়ারে বসে ইশারায় সেদিনের আদালত শুরু করতে বললেন। বাবলুর পক্ষে নিযুক্ত উকিল আসন থেকে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলেন। মাননীয় বিচারক মহাশয়,
আজকের এই মামলার যে গুরুত্ব তা শুধু এক ব্যক্তির ভাগ্যের সাথেই জড়িত নয়, বরং আমাদের বিচার ব্যবস্থার ন্যায়পরায়ণতারও পরীক্ষার সঙ্গে জড়িত। অভিযুক্ত বাবলু মণ্ডলকে 2019 সালের 13 ফেব্রুয়ারি ফাঁসির সাজা শোনানো হয়। সেই ঘটনার এত বছর পর আমাদের সেই কেস রিওপেন করার আর্জিকে মান্যতা দেওয়ার জন্য এবং সম্পূর্ণ বিষয়টাকে রিইনভেস্টিগেট করার অনুমতি দেওয়ার জন্য আমি প্রথমেই আদালতকে ধন্যবাদ জানাতে চাই। মাই লর্ড, এবার আমি প্রথমেই এই কেসের ইনভেস্টিগেশন অফিসারকে একটু ডেকে নিতে চাইব। ইনভেস্টিগেশন অফিসার কাঠগোড়া এসে দাঁড়ালো। মানালি সোজাসুজি প্রশ্ন ছুড়ে দিল। আচ্ছা অফিসার, যেদিন রাতে তানভীর খুন হয় সেদিন আপনাদের কাছে কখন খবরটা গেছিল? ওই 11:30-12 নাগাদ। বেশ, ওই বাড়িতে গিয়ে আপনারা ঠিক কি দেখেন? আমরা ওখানে গিয়ে দেখি তানভী নিজের ঘরের মেঝেতে পড়ে রয়েছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে, সারা গায়ে অজস্র আঘাতের চিহ্ন। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। আচ্ছা, আঘাতের চিহ্নগুলো ঠিক কেমন ছিল? আঁচড়ানোর, কামড়ানোর, নাকি সরাসরি মারধরের? কি বুঝলেন? মানে অত তো মনে নেই। গায়ে আসলে কামড়ের দাগ না সেরকম চিহ্ন ছিল না। হ্যাঁ, কিছু ধস্তাধস্তির মতো ছিঁড়ে যাওয়ার দাগ ছিল। মাই লর্ড, আমি আপনার সামনে কিছু ছবি পেশ করতে চাই, মৃতদেহের ছবি। এই ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তানভীর শরীরে আঁচড়ানো বা কামড়ানোর কোনো চিহ্ন নেই, ধস্তাধস্তির কোনো দাগও নেই। যা আছে তা বেল্ট বা চাবুকের মতো শক্ত জিনিসের আঘাতের চিহ্ন। ছবিগুলো বিচারপতির দিকে এগিয়ে দেওয়ার পর আবার অফিসারের দিকে ঘুরল মানালি। তারপর আবার প্রশ্ন করল, আচ্ছা অফিসার, আপনারা তো চার্জশিটে লিখেছেন বাবলু মিস্টার মেহতার আলমারি থেকে টাকা চুরি করে পালিয়েছিল। আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা যখন ফিঙ্গারপ্রিন্ট তুলেছিলেন তখন আলমারির অবস্থা কেমন ছিল? মানে হাট করে খোলা, অল্প খোলা, নাকি ভেজানো, কেমন ছিল? আলমারি তখন বন্ধই ছিল। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। মানে আপনি বলতে চাইছেন বাবলু তানভীকে রেপ করে, তারপর খুন করে, সমস্ত টাকা চুরি করে, আবার আলমারি বন্ধ করে রেখে পালিয়ে যায়, যদিও সে জানতো তানভীর বোন সানভি ইতিমধ্যেই তাকে দেখে ফেলেছে। আচ্ছা, এত বড় রিস্ক সে কেন নিল? কারণ মিস্টার মেহতাই আমাকে বলেছিলেন বাবলু ওনার আলমারি থেকে টাকা চুরি করে পালিয়েছে। অবজেকশন মাই লর্ড, ডিফেন্স অযথা আদালতের সময় নষ্ট করছে। চুরি করে পালানো অলরেডি প্রুভড। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ মাই লর্ড। আপনি শিওর যে বাবলু তানভীকে রেপ করেছে, খুন করেছে, এর প্রত্যক্ষ প্রমাণ পুলিশের কাছে ছিল? যদি থাকে দয়া করে তা কোর্টকে ব্যাখ্যা করুন। মানে আপনি কি বলতে চাইছেন? বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা অফিসার, আপনি বললেন তখন আলমারি বন্ধ ছিল, তাহলে আপনারা কেন সেই ঘরের সব কিছু ছেড়ে পাশের ঘরের আলমারিতে ফিঙ্গারপ্রিন্ট নিতে গেলেন? কারণ মিস্টার মেহতাই আমাকে বলেছিলেন বাবলু ওনার আলমারি থেকে টাকা চুরি করে পালিয়েছে। মাই লর্ড, আমি এখন কাঠগড়ায় মিস্টার মেহতাকে একবার ডেকে নিতে চাই। মেহতা কাঠগড়ায় এলে মানালি সোজাসুজি জিজ্ঞাসা করল, আচ্ছা মেহতা বাবু, সেই দিন ঠিক কোন ঘটনায় আপনার মনে সন্দেহ জাগলো যে আপনি আপনার মৃত মেয়ের দেহ ফেলে রেখে আগে নিজের ঘরে ছুটলেন আলমারি চেক করতে? আপনি তো জানেন ক্রাইম সিনে কোনো কিছু ছোঁয়াকে এভিডেন্স ট্যাম্পারিং বলা হয় এবং সেটা অপরাধ। তাহলে আপনি কেন এমন একটা কাজ করলেন? মেহতা কিছুক্ষণ চুপ করে দাঁড়ালেন, তারপর ভাঙা গলায় বললেন, সত্যি বলতে সেদিন আমার মাথা কাজ করছিল না। সন্তান হারালে বাবা মায়ের মস্তিষ্ক কিছুতেই ঠিক থাকে না স্যার। কি করেছি, কেন করেছি আজও স্পষ্ট মনে নেই। হয়তো মনে হয়েছিল বাবলুই চুরিটা করেছে, তাই চেক করছিলাম। আমি সঠিক কারণটা বলতে পারবো না। মানালি থামল না, সে আবার অফিসারের দিকে ফিরে বলল, আচ্ছা অফিসার, যেদিন আপনারা বাবলুকে গ্রেফতার করলেন সেদিন ঠিক কি ঘটেছিল? আমরা অনেক কষ্টে 12-13 দিনের মাথায় বাবলুকে গ্রেফতার করি। আমাদের দেখে সে পালাতে যাচ্ছিল।
আমরা তাকে ধরার পর বাড়ি সার্চ করি। আচ্ছা, মেহতা বাবুর টাকাটাও উদ্ধার করি। বাবলুকে কাস্টাডিতে নেওয়ার সময় বেসিক মেডিকেল চেক আপ হয়েছিল? হ্যাঁ। এবার মানালি রিপোর্ট হাতে নিল। হ্যাঁ, সেটাই স্বাভাবিক, কিন্তু সেটার রিপোর্টটা একটু বেশি অস্বাভাবিক। এই রিপোর্টে স্পষ্ট লেখা আছে বাবলুর শরীরে কোনো আঘাত বা ক্ষতের দাগ ছিল না। আমি যদি ধরে নিই বাবলু তানভিকে রেপ করেছে, খুন করেছে, তাহলে তানভি নিশ্চয়ই আত্মরক্ষার চেষ্টা করেছিল। ধস্তাধস্তির মধ্যে বাবলুর শরীরে অন্তত আঁচড় বা একটা দুটো কামড়ের দাগ থাকার কথা। ক্ষতস্থান শুকিয়ে গেলেও দাগ কিন্তু এত সহজে মিলিয়ে যাওয়ার কথা নয়। কিন্তু তার শরীরে একটা দাগ পর্যন্ত নেই। কেন? আচ্ছা অফিসার, তানভিকে যেদিন খুন করা হয় সেদিন বাবলু যে পোশাকটি পরেছিল সেটা কি উদ্ধার হয়েছিল? হ্যাঁ। মানালি নিজের টেবিল থেকে একটা সিল করা প্যাকেট বের করে ধরল। মাই লর্ড, এই হচ্ছে সেই পোশাক, আর এটা হলো এর ফরেন্সিক রিপোর্ট। এখানে স্পষ্ট লেখা রয়েছে বাবলুর জামায় এক ফোঁটাও রক্তের দাগ নেই। শুধু তাই নয়, জামাটা কোথাও ফাটা বা ছেঁড়া নয়। আমি জানতে চাই, একজন মেয়ে যদি রেপড হয় সে কি কোনোভাবেই প্রতিবাদ করবে না? রেপিস্টের জামায় একটা আঁচড়ও থাকবে না? এটা কিভাবে সম্ভব মাই লর্ড? আর তাছাড়া বাবলু যখন ভিকটিমকে খুন করলো তখনও এক ফোঁটা রক্তও জমাতে লাগলো না। তর্কের খাতিরে মেনে নিলাম জামাটা বাড়ি গিয়ে বাবলু সাবান জলে ধুয়েও নিয়েছিল, কিন্তু তা হলেও ফরেন্সিক টেস্টে তো ব্লাড স্টেন খুব সহজেই ধরা পড়ে, কিন্তু এক্ষেত্রে তেমন কিছুই হয়নি। তাহলে ঠিক কিসের ভিত্তিতে বাবলুকে ফাঁসি দেওয়া হলো সেটা আমার প্রশ্ন। একটাই ভিত্তি, বাবলুর কোর্টকে দেওয়া জবানবন্দি। জবানবন্দি সর্বোপরি নয় মাই লর্ড, প্রমাণের প্রয়োজন হয়। আর সেই জবানবন্দির পেছনে কী কারণ ছিল সেটা আদালতের সামনে স্পষ্ট করার জন্য আমি বাবলুর বোন নিপাকে ডেকে নিতে চাই। নিপা কাঠগড়া এসে দাঁড়াতেই মানালি ওর দিকে এগিয়ে গেল। নিপা, সময় এসেছে, আদালতের সামনে সমস্ত কথা খুলে বলো। সেদিন দাদার সঙ্গে তোমার কি কথা হয়েছিল, তোমাকে কি বলেছিল বাবলু, সবটা বলো। নিপা কাঁদতে কাঁদতে সব সত্যি খুলে বলল। তার কথা শেষ হওয়ার সাথে সাথে আদালতে হইচই শুরু হয়ে গেল। অবজেকশন মাই লর্ড, নিপা যে কথাগুলো বলছে তার কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। আদালত প্রমাণ চায়। কি প্রমাণ আছে যে এই কথোপকথন সত্যি হয়েছিল? নিপা মিথ্যা বলছে না, তার প্রমাণ কোথায়? এরা সকলে মিলে মেহতা ফ্যামিলির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি প্রমাণের কথা বলছেন? আপনি ভুলে যাচ্ছেন বাবলুর বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণই ছিল না। শুধু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাও যদি ধরে নিই নিপার কথায় প্রমাণ নেই, তবে এবার আমি এক ফরেন্সিক বিশেষজ্ঞকে কাঠগড়ায় একটু ডাকতে চাই। ফরেন্সিক ডাক্তার মিস্টার ব্যানার্জি কাঠগড়া এসে দাঁড়ালেন। মানালি প্রশ্ন করল, ডক্টর, আপনি তো তানভীর ঘটনার ফরেন্সিক অফিসার ছিলেন। আচ্ছা, একটু মনে করে বলুন তো, তানভীর মৃতদেহ মাত্র 72 ঘন্টার মধ্যে হ্যান্ডওভার করা হলো কেন? কারণ তখনও বাবলুকে গ্রেপ্তার করা হয়নি। সাধারণত এই ধরনের কেসে সমস্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত দেহ হস্তান্তর হয় না। এখানে ব্যতিক্রম হলো কেন? কারণ পুলিশ আমাকে জানায় যে পরিবারের পক্ষ থেকে খুব তাড়াহুড়ো ছিল। কিন্তু এই ধরনের কেসে পরিবারের ইচ্ছা নয়, আইনের নিয়ম চলে। এখানে তা মানা হলো না কেন? ডাক্তার চুপ করে দাঁড়িয়ে রইলেন। মানালি বলতে থাকলো, বাবলুর পুরুষত্ব পরীক্ষা করা হয়েছিল। সে আদৌ যৌন সম্পর্ক স্থাপনে সক্ষম ছিল কিনা সেটা কি একবারও দেখা হয়েছিল? ডাক্তার চোখ নামিয়ে বললেন, না, উপর মহল থেকে খুব চাপ ছিল। শুধু প্রি-ইজাকুলেটরি স্যাম্পেল কালেক্ট করতে পেরেছিলাম আমি, তাই শুধুই বাবলুর ডিএনএ টেস্ট করাই আমার পক্ষে সম্ভব হয়েছিল। অদ্ভুত, মৃতদেহ 72 ঘন্টার মধ্যেই পুড়িয়ে ফেলা হলো, অথচ আপনি বলছেন প্রি-ইজাকুলেটরি স্যাম্পল রাখা হয়েছিল, কিন্তু ফরেন্সিক ফাইলে তার কোনো উল্লেখ নেই। এমনকি তদন্ত চলাকালীনও এই প্রশ্ন কেউ তোলেননি। তাহলে মাই লর্ড, ঠিক কোন প্রমাণের ভিত্তিতে বাবলুকে ফাঁসি দেওয়া হলো? প্রমাণ একটাই, বাবলুর জবানবন্দি। থানায় যেমন স্বীকার করেছে আদালতেও একই জবানবন্দি দিয়েছে।
আর সেই জবানবন্দি কেন দিয়েছিল সেটা ইতিমধ্যেই আদালতে নিপা ব্যাখ্যা করে গেছে। মেহতা পরিবারের চাপ, হুমকি এবং ষড়যন্ত্র। মাই লর্ড, এবারে আমি মেহতা ফ্যামিলির সবচেয়ে পুরনো পরিচারিকা বিনতা দেবীকে কাঠগড়ায় ডেকে নিতে চাই। বিনিতা দেবী এগিয়ে আসেন, কাঠগড়ায় দাঁড়ান। মানালি প্রশ্ন করতে শুরু করে। আচ্ছা বিনতা দেবী, আপনি মেহতা ফ্যামিলিতে কতদিন কাজ করছেন? তা 20 বছর তো হবেই। বেশ, তার মানে আপনি ওই পরিবারের প্রত্যেকটা মানুষকে খুব ভালো করেই চিনতেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মানুষ হিসাবে বাবলু কেমন ছিল? মাটির মানুষ ছিল বাবলু। সৎ, সরল, সাদাসিধে আর খুব পরিশ্রমী। আমি আজও বিশ্বাস করতে পারছি না বাবলু এমন ভয়ঙ্কর কাজ করেছে। আচ্ছা, ঘটনার দিন আপনি কোথায় ছিলেন? কিছুদিন আগে গণেশ পুজো ছিল, সেই কারণে বড়বাবু আমাদের সকলকে ছুটি দিয়েছিলেন। বাবলু আমাকে বলেছিল ছুটি নিলে বাড়ির কাজ কে করবে, তাই সে ছুটি নেয়নি। বেশ, এবার একটা কথা বলুন তো, তানভি আর তার বোন সানভির মধ্যে সম্পর্কটা কেমন? অবজেকশন মাই লর্ড, আমার লার্নেড ফ্রেন্ড আদালতের সময় নষ্ট করছেন। এখানে প্রশ্ন হচ্ছে বাবলু ধর্ষক কিনা। দুই বোনের সম্পর্কের সঙ্গে এই মামলার কি যোগ? সম্পর্ক আছে মাই লর্ড, আর সেটা আমি এখনই প্রমাণ করব। অবজেকশন ওভাররুলড। আপনি আপনার প্রশ্নের উত্তর দিন। ভালো ছিল না। ছোট দিদিমণি বড় দিদিমণিকে খুব হিংসে করত। বড় দিদিমণি পড়াশোনায়, নাচে, রূপে সব দিকেই ভালো ছিল, আর বড়বাবু আর বৌদি ওকেই বেশি ভালোবাসতেন। এই নিয়ে দুই বোনের ঝগড়াও হতো। ধন্যবাদ, আপনি আসতে পারেন। মাই লর্ড, এবার আমি আপনার সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই। তার আগে আমি আরেকবার মিস্টার মেহতাকে কাঠগড়ায় ডাকবো। মিস্টার মেহতা কাঠগড়ায় এসে দাঁড়ালে মানালি আবার বলতে শুরু করলো। মাই লর্ড, এই কেসের শুরু থেকে যেটা সবচেয়ে বড় সমস্যা বলে আমার মনে হয়েছে তা হলো। আপনি কি বলতে চাইছেন সেটা খুলে বলুন। অবশ্যই মাই লর্ড। প্রথমত, মেহতা ফ্যামিলির দেওয়া বয়ান এবং তানভীর মৃত্যুর সময় ফরেন্সিক রিপোর্টে যেটা ধরা পড়েছে সেটা বাবলুর পালানোর টাইমিংয়ের সঙ্গে মিলছে না। দ্বিতীয়, সানভীর মা বাবাকে ফোন করার টাইমিং এবং তার বলার টাইমিংয়ের সাথে কিন্তু ফোন কোম্পানির কল টাইমিং রেকর্ড ম্যাচ করেনি। এবং তৃতীয়, মিস্টার অ্যান্ড মিসেস মেহতার যে ফোন ডিটেলস বার করা হয়েছে সেই লিস্টে দেওয়া টাইমিংয়ের সাথেও তাদের বলা টাইমিং ম্যাচ করছে না। মানালি এবার টেবিল থেকে একটা ফাইল তুলে জজ সাহেবের দিকে এগিয়ে দিয়ে বলল, এই ফাইলে সেই দিনের মেহতা ফ্যামিলির সকলের কল হিস্ট্রি এবং কল লোকেশনের ডিটেল দেওয়া আছে। তাও সকলকে জানানোর জন্য আমি বিষয়টা আরেকবার ব্যাখ্যা করে দিচ্ছি। মেহতা ফ্যামিলি জানিয়েছিলেন মিস্টার অ্যান্ড মিসেস মেহতা যেদিন বিয়ে বাড়ির জন্য রওনা দেন সন্ধে 6:30 নাগাদ। বিয়ে বাড়ি কাছে হওয়ায় তারা সেখানে 15 মিনিট মানে 6:45 নাগাদ পৌঁছে যায়। তারা এও জানান তারা সেখানে পৌঁছানোর 30 মিনিট পর মানে ওই 7:15 নাগাদ সানভি তাদের ফোন করে জানায় যে তানভিকে বাবলু খুন করেছে। সেই শুনে তারা তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং 15 মিনিট মানে 7:30 মধ্যে তারা বাড়ি ফিরে আসেন। এবং যখন তারা ফিরে আসেন বাবলু ততক্ষণে পালিয়েও গেছে। কি তাই তো মিস্টার মেহতা? মাই লর্ড, মিস্টার মেহতাদের বেরোনোর 30 মিনিট পর সানভি নাকি ওনাদের ফোন করে তানভীর মৃত্যুর খবর দেয়। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যদি সত্যি এমনটা ঘটে থাকে তাহলে কি করে একটা মানুষ মাত্র 30 মিনিটের মধ্যে একটা মেয়েকে রেপ করে সারা ঘর লণ্ডভণ্ড করে ফেলে? মাত্র 30 মিনিটের মধ্যে এত কিছু করে ফেলা সত্যি অসম্ভব নয় কি? শুধু তাই নয়, সানভি বাবলুকে দেখে ফেলার পর মাত্র 30 মিনিটের মধ্যে বাবলু মিস্টার মেহতার ঘরে গিয়ে আলমারির চাবি দিয়ে আলমারি খুলে টাকার ব্রিফকেস চুরি করে আলমারি আবার লক করে পালিয়েও গেল। কিভাবে? আর যদি তর্কের খাতিরে এটাও মেনে নিই যে এই সব অসম্ভব আসলেই সম্ভব হয়ে দাঁড়িয়েছে, তাহলেও সেখানে বাদ সাধছে টেলিকম ডিপার্টমেন্ট থেকে দেওয়া এই রিপোর্ট।
এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ঘটনার দিন সকাল থেকে সন্ধ্যে 7:30 অবধি মিস্টার অ্যান্ড মিসেস মেহতার ফোন লোকেশন ছিল মেহতা ম্যানশন। তাহলে সেক্ষেত্রে 6:30টাতে ওনাদের বেরোনো, 7:30টাতে ফেরা, এই তথ্য কিভাবে মান্যতা পেতে পারে মেলড? দ্বিতীয়, সানভীর ফোন থেকে তার বাবার ফোনে ফোন যায় 8:45 নাগাদ। সেই সময় মিস্টার মেহতার ফোনের লোকেশন ছিল ওই বিয়ে বাড়িটা। ওই ফোন কলের পর মিস্টার মেহতার ফোন লোকেশন মুভ হতে থাকে এবং 9:10 নাগাদ সেটা মেহতা ম্যানশনে লোকেট হয়। এরপর 10:45-এ মিস্টার মেহতার ফোন থেকে একটা ফোন যায় পুনিত মেহতার ফোনে। সেই ফোন কলটা চলে 15 মিনিট। তারপর 11:30 নাগাদ তার ফোন থেকে আরও একটা ফোন যায় থানায়। এক টানা এত অব্দি বলে মানালি থামল। আদালতের ভেতর ইতিমধ্যে চাপা গুঞ্জন শুরু হয়ে গেছে। অর্ডার অর্ডার। মাই লর্ড, এবার আমি বর্তমান ইনভেস্টিগেশন অফিসারকে কাজ করায় ডাকতে চাই। অফিসার, আদালতের অনুমতি নিয়ে কি মেহতা ফ্যামিলির কোনো ফোন ট্যাপ করা হয়েছিল? যদি হয়ে থাকে কি প্রমাণ পেয়েছেন তা আদালতকে জানান। মাই লর্ড, এই রিইনভেস্টিগেশনের কিছুদিন পরেই নিপা মণ্ডল আমার কাছে এসে জানায় তাকে কেউ বারবার প্রাণনাশের হুমকি দিচ্ছে। প্রমাণ হিসেবে সে আমাদের একটা ফোন কল রেকর্ডিং দেয়। মানালি একটি পেন ড্রাইভ আদালতে জমা দেয়। জজ সাহেব ল্যাপটপে সেটি চালু করেন। এরপর আমরা আদালতের অনুমতি নিয়ে মেহতা ফ্যামিলির ল্যান্ডলাইন ট্যাপ করি। তখন এমন কিছু তথ্য সামনে আসে যা আমাদেরও চমকে দেয়। সেই সব রেকর্ডিং আদালতে পেশ করা হয়েছে। অবজেকশন মাই লর্ড, এই প্রমাণ সরকার পক্ষকে না জানিয়ে আদালতে হাজির করা হয়েছে। এই এভিডেন্স গ্রহণযোগ্য হতে পারে না। এই এভিডেন্স এক্ষুনি ক্যান্সেল করে দেওয়া হোক। মাই লর্ড, আমরা শুরু থেকেই আশঙ্কা করেছিলাম এই মামলার এভিডেন্স ট্যাম্পার করা হতে পারে, তাই সেফটির জন্য সরাসরি আদালতের সামনে দাখিল করছি। অনুরোধ করব একবার, অন্তত ফর ওয়ান টাইম, রেকর্ডটা একবার শুনে দেখুন। বিচারপতি কিছুক্ষণ নীরব থাকেন, তারপর গম্ভীরভাবে বললেন, সাধারণত আদালতের দুপক্ষকে না জানিয়ে কোনো প্রমাণ পেশ করা হয় না। তবে এই কেসের গুরুত্ব ও পরিস্থিতি বিবেচনা করে আদালত এই এডিসেন্স গ্রহণ করছে। চালান। প্রথম রেকর্ডিংটি চালানো হয়। সেখানে একটা কণ্ঠ শোনা যায়। কিরে শালি, বড্ড বার বেড়ে গেছিস না? কেসটা আবার রিওপেন করেছিস তাই না? নিজের দাদার কি অবস্থা হয়েছিল মনে নেই? হ্যালো, কে বলছেন? কে বলছিস সেটা জানার তো দরকার নেই, কিন্তু যেটা জানার দরকার সেটা শুনে রাখ। তোর দাদার কি হাল হয়েছিল মনে নেই নাকি? হ্যাঁ, তোদের মতো ভিখারিরা কোথা থেকে এত সাহস আনে রে? বাপটা মরেছে, দাদাটাও মরেছে, এবার তোর আর তোর মায়ের পালা। তোকে এমনভাবে গুম করে দেব না যে কেউ খুঁজেও পাবে না। এমনকি কেটে গঙ্গায় ভাসিয়ে দিলেও কেউ খুঁজে পাবে না, বুঝলি? তোদের মতো এক আধটা ভিখারি মরে গেলে কারোর কিচ্ছু যায় আসে না। তাই শেষবারের মতো সাবধান করছি, ফাইলটা তুলে নে, না হলে এবার তুই প্রাণে মরবি। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যালো। বিচারপতি একবার ললিত মেহতার দিকে তাকান, তারপর পরবর্তী রেকর্ডারটা চালু করলেন। একটা ভারী গলা শোনা গেল। ये सब क्या शुरू किया है तूने ललित? हाँ, चारों तरफ की हवा गर्म है और इस बीच तू उस बंटी से उस लड़की को फोन करा के थ्रेट दे रहा है। क्या तेरा दिमाग खराब हो गया है क्या? अभी भी सिचुएशन तुझे समझ नहीं आ रही है क्या? এবার শোনা গেল ললিত মেহতার গলা। अरे कल का अखबार नहीं देखा क्या? है? अरे फिर से एक नया मुसीबत आ गया। अरे वो जो लोग हैं ना, अरे वो लोग मिलके फिर से वो केस রিওপেন कर रहा है। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আখির এই কেসে রিওপেন করার হিম্মত কে করছে? अरे पैसा कहां से आया इन भिखमंगों के पास? हाँ, मेरे दिमाग तो एकदम काम करना बंद हो गया है। अरे मन कर रहा है सबको एक साथ ठिकाना लगा दे। नहीं नहीं, तेरा दिमाग खराब हो गया है क्या? हाँ, अपने आप को कंट्रोल कर। पहले भी गुस्से में आके तूने अपनी बड़ी बेटी को मार डाला था और फिर सिर्फ तुझे बचाने के चक्कर में
मुझे उस बबलू को फंसाना पड़ा। बहुत मुश्किल था वो काम। सारी एविडेंस को उसके खिलाफ करना, पुलिस को पैसा खिलाना और ना जाने क्या क्या। तेरा गुस्सा एक दिन हम सबको ले डूबेगा। सामने ही इलेक्शन है। अभी आने वाले टाइम में अगर तू फिर से माथा गर्म करके कुछ गलत करेगा तो मैं तुझे बचा नहीं पाऊंगा। तो सोच समझ के काम करना। রেকর্ডিংটা শেষ হয়ে গেলে সম্পূর্ণ আদালতে নীরবতা নেমে আসে। মানালি বলল, এই ছিল মূল দুটো এভিডেন্স মাই লর্ড। আফসোস এত জঘন্য অপরাধ করেও এত দিন ধরে ললিত মেহতা গর্বের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। নিজেরই মেয়েকে খুন করে নিজের অপরাধ ঢাকতে ক্ষমতার জোরে এক নির্দোষ মানুষকে ফাঁসির দড়িতে ঝোলালো। মাই লর্ড, এ ধরনের মানুষ শুধু লজ্জাজনক নয়, আমাদের সমাজের জন্য এক অতি ভয়াবহ বিপদজনকও বটে। ওনার মুখের দিকে একবার দেখুন, কেমন নির্লিপ্ত। এক ফোঁটা অনুশোচনা বোধ নেই ওনার মধ্যে। একে নির্লজ্জ বেহায়া বললেও বোধহয় কম বলা হয়। ললিত মেহতা এতক্ষণে দাঁতে দাঁত চেপে চুপ করে দাঁড়িয়েছিলেন। মানালির শেষ কথাগুলো শুনে তিনি আর চুপ করে থাকতে পারলেন না। চিৎকার করে বললেন, साली दो कौड़ी की वकील और मुझे सिखाएगी? हाँ, तेरा इतना हिम्मत आई कहां से रे? हाँ, जानती है मैं कौन हूं? ललित मेहता, ललित मेहता। हाँ हाँ हाँ, मैं खुद, मैंने ही मारा है अपने बेटी को। क्या कर लेगी? हाँ, क्या कर लेगी? दूसरे जाति के भिखारी के साथ आशिकी लड़ाएगी तो मैं क्या देखता रहूंगा क्या? हाँ, वो मेरे इज्जत के साथ खिलवाड़ कर रही थी और मैं चुपचाप देखता रहूंगा? हाँ, देख, मुझे कोई पछतावा नहीं है। जो मैंने किया है वो सही किया है। That's all, my lord. জজ সাহেব বেশ কিছুক্ষণ কাগজে কিছু লিখলেন, তারপর বললেন, সমস্ত সাক্ষ্য প্রমাণ ও আসামির নিজস্ব স্বীকারোক্তির ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ললিত মেহতা এক জঘন্য অপরাধ করেছেন, যা জামিন অযোগ্য অপরাধ। তাই আদালত ভারতীয় দণ্ডবিধির ৩০২ নম্বর ধারায় তানভি মেহতাকে খুন করার অপরাধে ললিত মেহতাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছে। সেই সাথে খুনের প্ররোচনায় দায়ে সানভি মেহতাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড। ঘটনার সব জানার পরও চেপে যাওয়া ও আদালতে মিথ্যে সাক্ষ্য দেওয়ার জন্য মিসেস মেহতাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। ইনভেস্টিগেশন অফিসার মিস্টার ঘোষ ঘুষ নিয়ে নির্দোষীকে অপরাধী বানানোর চেষ্টা করেছেন, তাই আদালত তার পুলিশ লাইসেন্স বাতিল করার নির্দেশ দিচ্ছে এবং ৩ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। পুনিত মেহতাকে হত্যাকারীকে আড়াল করা, প্রমাণ লোপাট ও পুলিশকে ঘুষ দেওয়ার অপরাধে ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। এছাড়া এই মামলার সঙ্গে জড়িত অন্য সকলের বিরুদ্ধেও পৃথক ইনভেস্টিগেশনের নির্দেশ দেওয়া হচ্ছে। আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বাবলু মণ্ডলকে নির্দোষ প্রমাণিত করা হলো। আজ এই আদালত তার পরিবারের সাথে ঘটে যাওয়া অন্যায়, তাদের অপূরণীয় ক্ষতির জন্য আন্তরিকভাবে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছেন। সত্যি এমন অপূরণীয় ভুলের জন্য আদালত লজ্জিত। সেই সাথে এই আদালত মেহতা পরিবারকে ৩০ লক্ষ টাকা, বাবলুর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। মানালি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর কাঠগড়ার কোণে দাঁড়িয়ে থাকা নিপা ছুটে এসে মানালিকে জড়িয়ে ধরে। নিপা ধরা গলায় বলল, থ্যাংক ইউ। আজ আপনি না থাকলে হয়তো আমার দাদা সঠিক ন্যায় বিচার পেত না। আমি আপনার কাছে কৃতজ্ঞ। একটা কথা সব সময় মনে রাখবে নিপা, সত্যিকে কখনো চাপা দিয়ে রাখা যায় না। সময়ের সাথে সাথে সেটা সকলের সামনে চলেই আসে। আর এই থ্যাংক ইউটা আসলে যার প্রাপ্য সে বাইরে কিন্তু নিউজ কভার করছে। চলো।